আমরা মনে হয় এক second. Hey man, how are you? What's up, Ashik? Good, good. What? You're working today? No, I just have a meeting and there are people in my home, so yeah, Oh, trying you not to. okay? How's going everything? Yeah, I believe uh, Gabe had some questions regarding the piles. Yeah, I just met him. Yeah, You talked to him about it? yeah, he was in the trailer. I mean, All right, cool, man. yeah, okay. Thank you. Good. আচ্ছা, তাহলে সরি, আমার কলিগ ছিল। আমি একটু অফিসে আসছি কারণ বাসায় মানুষজন আছে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ধন্যবাদ সবাইকে আজকের আমাদের অনলাইন সেশনে যোগদান করার জন্য। আমরা আশা করতেছি আমাদের আরো কিছু শ্রোতা যোগদান করবে, যেহেতু আমাদের হাতে সময় নেই। আমরা সাধারণত শুরু করি 10টার সময়, মানে আমার এখানকার সময় 10টায়, যেটা বাংলাদেশ সময় রাত 9টা, এবং আমরা 4 থেকে 5 মিনিট মতো অপেক্ষা করি যাতে অন্য কেউ জয়েন করতে পারে। তো আমাদের সেই সময় পার হয়ে গেছে, এজন্য আমরা শুরু করে দিচ্ছি। আমাদের এর ভিতরে যারা জয়েন করতেছে তারা জয়েন করতে থাকুক, এবং আমাদের পুরো সেশনটা রেকর্ডিং হবে। এবং আশা করি আমি একসময় রেকর্ডিংটা আমাদের রুয়েট হায়ার স্টাডি গ্রুপে পোস্ট করে দিব। এবং পরবর্তীতে কোনো প্ল্যান আছে কিনা, আপাতত আমার কোনো এখন প্ল্যান নাই। পরবর্তীতে যদি কোনো কিছু করি সেটা পরের ব্যাপার। তবে আমি গ্রুপে ইনশাল্লাহ পোস্ট করে দিব খুব দ্রুতই। আর আহ, আজকের আমাদের সেশনটা সাধারণত একটু অন্যরকম ভাবে আমি সাজানোর চেষ্টা করছি। আশা করি আহ, আরিফ সেভাবেই প্রেজেন্টেশন দিবে। মানে আমাদের গতানুগতিক যে সেশনগুলো হয়, যে হায়ার স্টাডিজ টু অমুক দেশ, হায়ার স্টাডিজ টু ইউরোপ, হায়ার স্টাডিজ টু আমেরিকা, হায়ার স্টাডিজ টু কানাডা, বা অন্যান্য দেশ, চায়না, থাইল্যান্ড, মালয়েশিয়া। তো এইগুলোতে সাধারণত হয় কি যে আমাদের ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস গুলো কম বেশি একই রকম। কিছু কিছু ক্ষেত্রে, কয়েকটা ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন, তাছাড়া কম বেশি একই রকম। কিন্তু আমি এই সেশনটা সাজানোর চেষ্টা করছি এরকম যে আমরা যে হায়ার স্টাডিজে যাব, সেইটা যাওয়ার জন্যে কোথায় থেকে কেমন সময় লাগতে পারে, বা কি কি লাগতে পারে, কি কি আমাদের হেল্পফুল হইতে পারে, সেই জিনিসটা যেটা আহ, মানে গতানুগতিক হায়ার স্টাডিজের রিকোয়ারমেন্ট থেকে একটু আলাদা করার জন্য, মানে আমি কিভাবে আমার প্রোফাইলটাকে অনেক এনরিচ করব, সেই বিষয়ে আজকের সেশনটা, যাতে সেই প্রোফাইল নিয়ে কখন আমি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি বা কখন একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি, সেরকম ভাবে সাজানোর চেষ্টা করছি। তারপরেও আপনাদের আমাদের সাধারণত হায়ার স্টাডিজের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে আমেরিকান বিষয়ে, তো আপনারা প্রশ্ন করতে পারেন। এবং প্রশ্ন করার জন্য আপনারা চ্যাটে প্রশ্ন লিখতে পারেন, সেটা এখন থেকেই লিখতে পারেন, বা আপনারা সেশন চলাকালীন সময় লিখতে পারেন, শেষে লিখতে পারেন, অথবা সেশনের শেষে হ্যান্ড রেজ করে আমি কল করলে, বা আরিফ যদি কল করে, তখন আপনারা আহ, মানে আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। আমার ডাকনাম আশিক বা মিন্টু, অনেকে যে যে নামে চিনেন। আমি সিভিল 12 সিরিজের। আমি এখন বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পিএইচডি করতেছি, পাশাপাশি একটা কোম্পানিতে চাকরি করতেছি এখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমাদের আজকে সেশন স্পিকার আছে আরিফ হাসনাত। এ হচ্ছে সিভিল 14 সিরিজের। আহ, তুই কি পুরো সময় সিআর ছিলি নাকি? আচ্ছা, ফার্স্ট সে সেমিস্টারটা হচ্ছে বাদে আর কি। আচ্ছা সে হচ্ছে সিভিল 14 সিরিজের সিআর ছিল। এই জন্য অনেকেই হয়তো চিনে থাকবেন। এখন বর্তমানে সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে, আহ, আমাদের সিভিল ডিপার্টমেন্টেরই। তো তার স্টোরি শুনবো, তার স্টোরি থেকে সে কিভাবে হায়ার স্টাডি পর্যন্ত আসছে সেই জিনিসগুলো দেখব। এবং সেভাবেই আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা একটা প্রোফাইলকে এনরিচ করতে পারি। আমরা যদি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি, তার সিজিপিএ ছিল 2.71, যেটাতে আমাদের অনেক রুয়েট ছাত্রছাত্রীদের মনে একটা ভয় থাকে যে আমার এরকম সিজিপিএ, তো আমি কি হায়ার স্টাডিজ এর স্বপ্ন দেখতে পারি কিনা। হ্যাঁ, দেখতে পারেন, কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে। সেই সময়টাই কিরকম লাগতে পারে, বা ওই সময়টাতে আপনারা কিভাবে নিজেকে তৈরি করতে পারেন, সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব। আরিফ হাসনাতের আরো একটা
আহ, ব্যাপার হচ্ছে যে তার শুধুমাত্র 2.71 সিজিপিএ ছিল না, সাথে 8টা ব্যাকলগ ছিল। আহ, আমিও বলে রাখি, আমারও একটা ব্যাকলগ ছিল ব্যাচেলারে। ঠিক আছে। তো মানে আমরা যদি এইগুলোতে আসতে পারি, হ্যাঁ হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু সেই ব্যাপারগুলোই কিভাবে আমরা কম্পেনসেট করতে পারি, আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেই জিনিসগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে, আমি আবারও জানাই দিচ্ছি, আপনারা আপনাদের প্রশ্ন চাইলে আপনারা লিখে রাখতে পারেন, আপনারা চ্যাটে লিখতে পারেন, অথবা আপনারা শেষে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আহ, আর আমাদের পুরো সেশনটা রেকর্ডিং হচ্ছে, সো আশা করি আমাদের কোনো সমস্যা হবে না তাতে। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আরিফকে ফ্লোর দিয়ে দিচ্ছি। আরিফ, শুরু করতে পারিস। থ্যাংক ইউ ভাই। আহ, সালামু আলাইকুম সকলকে। আমার কথা এবং স্ক্রিন দুটো কি ভিজিবল? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। ওকে। শ্রোতা থেকে কেউ একজন কনফার্ম করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। ওকে ফাইন। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু মিনিমাইজ করে দিই। আচ্ছা, তো প্রথমত ভাই যেটা বললেন আর কি, আহ, আমি সেশনটা এমনভাবে সাজানোর চেষ্টা করছি। প্রথমত এটা একটা প্রেজেন্টেশন, সাধারণত যেরকম হয় এটা হবে না। এটাতে অনেক ভার্বাল কথাবার্তা লেখা আছে, কারণ সবার আসলে 1 ঘন্টা ধরে এইসব কথা শোনার মতো সময় নাই বা এনার্জিও থাকবে না। তো আমি স্লাইডটা এমনভাবে তৈরি করছি যে স্লাইডটা পরবর্তীতে শেয়ার করে দিলে যাতে সবার স্লাইড দেখে দেখে সমস্ত গাইডলাইন পেয়ে যাবে আর কি, যে কোনটার পরে কি করতে হবে। তো আমি যখন স্লাইড গো থ্রু করব তখন আপনার স্লাইড এত ডিটেলসে পড়ার দরকার নেই। আমি আপনাকে বলে দিব যে কোনটার পরে কি রকম, বাট স্লাইডটা আপনার গাইডলাইন হিসেবে কাজ করবে। এবং ভাই যেভাবে বললেন যে আমি এইখানে আমি হচ্ছে এমনভাবে বলবো যে শুধুমাত্র যে ট্রেডিশনালি কোনটার পরে কোনটা করতে হয় বিষয়টা এরকম না। কারণ যেহেতু আহ, বলা হয়েছে যে সিজিপিএ কম ছিল, ব্যাকলগ ছিল, এটা ওটা অনেক কিছু নেগেটিভিটিস ছিল, সো এইগুলা কিভাবে ওভারকাম করছি বা কি কি স্ট্র্যাটেজি ফলো করছি, এই বিষয়গুলো আমি হচ্ছে প্রত্যেকটা ধাপের সাথে সাথে এটা বলে বলে যাব, এবং ভাই যে অবজেক্টিভগুলো সেট করছেন এগুলো আমি অ্যাড্রেস করব। তো প্রথমত আহ, পরিচয় দেওয়ার আর কিছু নাই। পিএইচডি করতেছি সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে, সেকেন্ড ইয়ার চলতেছে। এই তো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হোয়াই বোদার উইথ হায়ার স্টাডিজ অ্যাব্রড। তো এইটা নিয়ে আশা করি নতুন করে সবাইকে বলার কিছু নেই, এটা আমরা সবাই জানি যে কেন দেশের বাইরে আসব। একটা লাইফ আপগ্রেড করা, বা হচ্ছে ভালো জব করা, সেফটির বিষয় আসে, কালচারাল কিছু রোলার কোস্টার, যারা মাল্টি কালচারাল জায়গাতে নিজেদেরকে দেখতে চান, নেটওয়ার্কিং বা হচ্ছে অ্যাডভেঞ্চার, আহ, সাথে আপনার পার্সোনাল গ্রোথ। আপনি মানে আমেরিকা এমন একটা দেশ, এইখানে আপনাকে জাস্ট একটা প্যারামিটার দিয়ে কখনো জাজ করবে না, আপনার বয়স নিয়ে কেউ ভাববে না, বয়স, রেস, জেন্ডার, নাথিং। আপনার ক্যাপাসিটি আছে, আপনার পটেনশিয়ালিটি আছে, আপনি সব করতে পারবেন, সেটা আপনার বয়স যেটাই হোক না কেন। আপনি একটা কোম্পানি খুলেন, আপনি একটা বিজনেস খুলেন, হোয়াট এভার ইট ইজ, আপনি পারবেন। আহ, 50টা স্টেট, নানান ধরনের ওয়েদার, নানান ধরনের জিনিসপত্র আছে। অ্যান্ড ফাইনালি যেটা এসকেপ ফ্রম বিসিএস, যে 3 বছর ওইখানে না দিয়ে এখানে দিতে পারেন, আপনি হালাল ইনকাম করেন এবং দুনিয়াটা ঘুরে দেখেন। তো প্রস এন্ড কনস অনেক কিছু আছে, আমি এটাতে খুব বেশি সময় দিতে চাই না আর কি। তো সাধারণত হায়ার স্টাডিজ যে কোনো সেশনে যেগুলো থাকে, আমিও সেটাই এভাবে রাখার চেষ্টা করছি, কিন্তু আমার জার্নিটা এখানে স্পেসিফিক করে বলবো। তো প্রিপারেশন স্টেজ যেটা বিফোর গ্রাজুয়েশন, প্রথমত একটা ভালো সিজিপিএ রাখার চেষ্টা করবেন। 3.5+ সাজেস্ট করা হয়, যত ভালো, যত বেশি ততই ভালো আর কি। পাবলিকেশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যেন প্রিডেটরি জার্নালে পাবলিশ না হয়। প্রিডেটরি জার্নালের পোর্টাল আছে, আপনি সেই পোর্টালে দেখে নেবেন আপনার জার্নালটা প্রিডেটরি কিনা। সো আপনি স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, ইন্ডেক্স জার্নালগুলোতে পাবলিশ করার চেষ্টা করবেন, এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাথে কিছু রিসার্চ রিলেটেড স্কিল শিখবেন। যেমন আপনার ফিল্ড রিলেটেড টেকনিক্যাল সফটওয়্যার নলেজ, আপনার যে ফিল্ডে কাজ করতে চান ওই ফিল্ড রিলেটেড টেকনিক্যাল নলেজ, এক্সপেরিমেন্টাল মডেলিং, এইসব জিনিসপত্রগুলো। তো এটা হচ্ছে গ্রাজুয়েশনের আগে আপনার প্রিপারেশন স্টেজ। আফটার গ্রাজুয়েশন আপনার যেটা লাগবে, জিআরই, আইএলটিএস। তো এই জিনিসপত্রগুলো আমি যেহেতু
ট্রেডিশনাল ওয়েতে রাখছি, সাধারণত এই সেকেন্ড স্টেপটাও অনেকে ফার্স্ট স্টেজের লাস্টের দিকে করে ফেলেন, মানে ফোর্থ ইয়ার ফাইনালেই আপনি জিআরইটা দিয়ে দিবেন, আইএলটিএস বা টোফেল দিয়ে দিবেন এবং ইউনিভার্সিটিতে ইমেইল করা শুরু করবেন, যাতে আপনার গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে এবং আপনি গ্রাজুয়েশনের পরপরই এখানে চলে আসবেন, আপনার কোনো গ্যাপ যাতে না হয়। সো জিআরইতে একটা 310+ স্কোর রাখার চেষ্টা করবেন। এটা ভ্যারি করবে প্রোফাইল টু প্রোফাইল, যার সিজিপিএ কম তার জিআরই স্কোর বেশি হইতে হবে, বা আইএলটিএস টোফেল বেশি হইতে হবে। যার সিজিপিএ বেশি তার হয়তো জিআরই একটু কম হইলেও হবে। আবার অনেক ইউনিভার্সিটি আছে যাদের জিআরই স্কোর ওয়েভ করা থাকে, সো আপনি ওগুলো একটু জেনে নেবেন, সার্চ দিবেন যে ইউনিভার্সিটি অফ ইলিনয় জিআরই স্কোর রিকোয়ারমেন্ট ফর অমুক ডিপার্টমেন্ট, দেখবেন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার লেটার অফ রিকমেন্ডেশন, আপনার একটা রেজুমে, এগুলো রেডি থাকবে। এক্সট্রা হিসেবে আপনি পোর্টফোলিও রাখতে পারেন, যেমন আমি করছিলাম। আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে যেখানে আপনার সমস্ত কাজগুলো দেখাতে পারেন, এবং আপনার ইউনিভার্সিটি প্রফেসর সিলেকশন এটা একটা ডেটাবেস প্রিপেয়ার করবেন। দেন ইমেল বডি অ্যান্ড ইমেল সিগনেচার এবং অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, সো এই জিনিসপত্রগুলো আপনি হচ্ছে রেডি করে রাখবেন। আমি এই প্রত্যেকটা জিনিসেরই স্যাম্পল হয়তো দিয়ে দিব পরবর্তীতে, যে কোনটা কিরকম হতে পারে আর কি। এবং আমার ক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে হেল্প করছে, আমি কিভাবে হাইলাইট করছি, কাস্টমাইজ করছি, এগুলো একটু পরে আমি সব বিস্তারিত বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এই যে যেটা বলছিলাম যে আমার স্লাইডে অনেক কথাবার্তা আছে, এটা আসলে আপনাকে গাইড করার জন্য। সো প্রথমত প্রিপারেশন স্টেজ, যে যেটা বললাম সিজিপিএ অনেক বেশি রাখার চেষ্টা করবেন। প্রথম 2 বছরে সিজিপিএ খুব ভালো তোলা যায়, যদি না হয় তো আপনি অন্তত লাস্ট 2 বছরের সিজিপিএ বেশি তোলার চেষ্টা করেন, কারণ অনেক ইউনিভার্সিটিতে লাস্ট 2 ইয়ার্সের সিজিপিএ কে খুব স্ট্রংলি আর কি কনসিডার করে, কারণ লাস্ট 2 ইয়ার্সে আপনার মেজর রিলেটেড মেইন সাবজেক্টগুলো থাকে আর কি। তো আহ, এবং এখানে একটা বিষয় বলে রাখি, যে আপনি অস্ট্রেলিয়া বা কানাডাতে যখন যাবেন তারা একটু কিরকম অনেক বেশি সিজিপিএ ফোকাসড। ধরেন যেমন আমি এগুলো দেশেও আসলে ট্রাই করছিলাম, তো সো 3.75+ বা 5+ না হলে আসলে খুব কঠিন হয়ে যায়। কিন্তু ইউএস আপনাকে ওভারঅল জাজ করবে, মানে ধরেন আপনার সিজিপিএ কম কিন্তু আপনি জিআরই স্কোর ভালো করছেন, আপনার টোফেল স্কোর ভালো আছে, কিংবা আপনার পাবলিকেশন আছে, কিংবা আপনার স্ট্রং এসওপি আছে, কিংবা একটা স্ট্রং লেটার অফ রিকমেন্ডেশন আছে, এনিথিং, ঠিক আছে? তারা শুধুমাত্র আপনার সিজিপিএ দিকে জাজ করবে না। তো আপনি আপনার আদার ক্রিডেন্সিয়াল গুলা ভালো রাখার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে যে সেকেন্ড ইয়ারের শেষে আপনি আপনার ফিল্ড অফ ইন্টারেস্টটা বোঝার চেষ্টা করবেন, যে আপনি কোন ফিল্ডে কাজ করতে চান। আপনি রিসার্চ আইডিয়াগুলো পেতে পারেন আপনার ডিপার্টমেন্টাল সিনিয়র থেকে, তাদের থিসিস ওয়ার্কে আপনি হেল্প করতে পারেন এবং তাদের পাবলিকেশনের মধ্যে আপনার নাম ইনক্লুড করতে পারেন। এবং এই জায়গাটাতে আমি একটা ছোট ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব, কিভাবে আসলে একটা রিসার্চ ইন্টারেস্টের জায়গা আপনি চুজ করবেন। অবশ্যই এটা নিয়ে আমার পরে একটা স্লাইড আছে, সো আমি ওই জায়গাটাতে হয়তো আপনাকে আরো ডিটেলে বলতে পারবো। আচ্ছা, ফোর্থ ইয়ারে আপনি যেটা আহ, করবেন, একটা থিসিস টপিক চুজ করবেন যেটা আপনার ফিল্ড অফ ইন্টারেস্টে হবে, এবং ওই ইন্টারেস্ট রিলেটেড আপনি রিসার্চ পেপার পাবলিশ করার চেষ্টা করবেন। কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আপনার থিসিস আপনি যে টপিকে করছেন সেই টপিকে আপনার হায়ার স্টাডি করতে হবে। যেমন আমার থিসিস ছিল জিওটেকনিক্যালে, সয়েল নিয়ে কাজ করছি, পরে কিছু পাবলিকেশন করছি ওয়াটারে, কিছু ট্রান্সপোর্টেশনে, ফাইনালি এখন আসছি ওয়াটারে। কিন্তু এই যে জার্নিটা, এটাকে আপনাকে অ্যালাইন করতে হবে, যে কেন আপনি এটা চুজ করছেন, এবং আমি কিভাবে অ্যালাইন করছি সেটা বলবো আর কি। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে আপনার কিছু অ্যাডভান্স টেকনিক্যাল নলেজ থাকতে হবে, ArcGIS, ম্যাটল্যাব, প্রোগ্রামিং, আপনার ফিল্ড অনুযায়ী আর কি। আপনার একটা গিটহাব প্রোফাইল থাকতে হবে, এবং আপনার সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার সাবজেক্ট রিলেটেড জব ফিল্ড আপনাকে জানা থাকতে হবে। আমি যেটা দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা পড়াশোনা করে কিন্তু তারা জানে না যে হচ্ছে তার ফিল্ডের কোথায় জবের অপরচুনিটি আছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক বড় গ্যাপ, অনেকে জানে না। অনেকে জানে না যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আপনার যে কোনো বিবিএ রিলেটেড জবও করা যায়, যে কোনো আইএনজিও সেক্টরে যাওয়া যায়। সিভিল মানে যে শুধু স্ট্রাকচারে জব করতে হবে বিষয়টা এরকম না। একইভাবে আপনার সাবজেক্ট রিলেটেড আপনি একশো তথ্য দশ জানার চেষ্টা করবেন। আপনি লিঙ্কডইনে সার্চ দেন, দেখবেন আপনি কোথায় কে কি জব করতেছে। তো আপনার জব ফিল্ড নিয়ে প্রচুর সার্চ করবেন এবং জানবেন যে কিভাবে, মানে বোথ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, কিভাবে আপনার জব ফিল্ড আছে কোন আপনার সাবজেক্টের।
আর জিআরই যেটা বললাম যে লাস্ট সেমিস্টারে আপনি প্রিপারেশন শুরু করবেন। ওকে, তো জিআরই প্রিপারেশনের জন্য আপনি 2 থেকে 3 মাস বা পার্সন ভেদে 4-5 মাসও হতে পারে, এবং আপনি শুধুমাত্র অফিসিয়াল স্টাডি ম্যাটেরিয়ালগুলো করবেন। জিআরই প্রচুর ম্যাটেরিয়াল আছে, আজাইরা অন্যগুলো পড়ে সময় নষ্ট করবেন না, জাস্ট অফিসিয়াল। আমি শেয়ার করবো একটু পরে কি কি ম্যাটেরিয়াল পড়বেন। একইভাবে আইএলটিএস টোফেলের ক্ষেত্রেও সেম, বাট বেটার হচ্ছে জিআরই দেওয়ার পরে আইএলটিএস টোফেল দেওয়া, তাহলে প্রিপারেশন অনেকটাই আগায় যায় আর কি। দেন রেজুমে, এটা একটা স্ট্যান্ডার্ড রেজুমে করবেন। আপনি নিজে নিজে না বানায় আপনি ইউএস স্ট্যান্ডার্ড দেখবেন যে তারা কিভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের রেজুমে তৈরি করবেন। তারপর হচ্ছে প্রফেসরকে ইমেইল করা, এবং আপনার একটা স্ট্রং এসওপি থাকা। আচ্ছা, এবং তারপরে হচ্ছে ইউনিভার্সিটি এবং প্রফেসর খোঁজা, লাস্টে হচ্ছে এলওআর গুলো রেডি করা। আচ্ছা, এইখানে এখন আমি আহ, কয়েকটা টিপস দিব, যেটা কিনা এসওপির ক্ষেত্রে এবং এলওআর এর ক্ষেত্রে আহ, খুব মাথায় রাখবেন বিষয়টা। ধরেন আপনার হায়ার স্টাডির জন্য বা যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতেছেন সেখানে 10টা স্কিল লাগবে, ঠিক আছে? 10টা স্কিল লাগবে। আপনার রিসার্চ পেপার বলেন, আপনার জব এক্সপিরিয়েন্স বলেন, আপনার একাডেমিক প্রজেক্ট এক্সপিরিয়েন্স বলেন, আপনার হয়তো 6টা আপনি দেখাইতে পারেন এভিডেন্স যে এই দেখো আমার এই 6টা আছে। আমি হয়তো বলতেছি যে আমার পাইথন প্রোগ্রামিং আমি এক্সপিরিয়েন্স কোথায়, তা আমি একটা পেপার পাইথন নিয়ে করছি, তার মানে আমি বলতে পারি ঠিক আছে আমার পাইথন নিয়ে ভালো এক্সপিরিয়েন্স আছে। এইভাবে আপনার হয়তো 10টা স্কিল লাগবে, আপনি 6টা আপনার প্রোফাইল দিয়ে এভিডেন্ট, বাকি 4টা কি করবেন? এই জায়গাটাতেই হচ্ছে খেলাটা আসে। আপনি এসওপিতে ওই 6টার কথা বলবেন যে হ্যাঁ, এই পেপার পাবলিশের মাধ্যমে আমি এই স্কিল গেইন করছি, ওই প্রজেক্টে কাজ করার মাধ্যমে আমি এটা গেইন করছি। বাকি যে 4টা, ওই 4টা আপনি এলওআর এর মধ্যে ঢুকাই দিবেন। কারণ আপনার ধরেন এলওআর লাগবে 2টা বা 3টা, আপনি 2টা স্কিল দিবেন একটা এলওআর এর মধ্যে, বাকি 2টা স্কিল দিবেন আর একটা এলওআর এর মধ্যে, আর 2টা এলওআর এর মধ্যে। সব মিলাই আপনার যে 10টা স্কিল, এই স্কিল যেন কমতি না পড়ে, আপনি এগুলো ডিভাইড করে দিবেন রেজুমি, এসওপি, এলওআর। তাহলে হচ্ছে আপনার এই সিজিপি এর এই বিষয়টা এখানে কিছুটা কম্পেনসেট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আফটার গ্রাজুয়েশনের আরো কিছু প্রিপারেশনের বিষয়টা হচ্ছে ট্রান্সক্রিপ্ট। এটা আপনি একটু আগে থেকেই তুলে রাখবেন, শেষ মিনিটের জন্য অপেক্ষা করবেন না। কারণ আমার অনেক হয়েছে যে অনেক ইউনিভার্সিটি এখনই ট্রান্সক্রিপ্ট চাইছে, আমি দিতে পারি নাই। তো কারণ রুয়েটের সিস্টেম অনেকেই জানেন, তো নতুন করে কিছু বললাম না। আচ্ছা, তারপর হচ্ছে ফান্ডিং রিসার্চ। তো কোন প্রফেসরের হাতে ফান্ড আছে, আহ, কিভাবে আছে, কত বছর ধরে রিসার্চ করতেছে, নতুন ফান্ড আছে কিনা, এইগুলো ঘাটাঘাটি করবেন। তো সেটা হইতে পারে যে আপনার ডিপার্টমেন্টের থ্রুতে হতে পারে, প্রফেসরের পার্সোনাল ফান্ডও হইতে পারে। এবং অবশ্যই যে কারেন্ট স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন, যাতে আপনি প্রসেসটা বুঝতে পারেন এবং ওই ল্যাবের এনভায়রনমেন্ট আপনি বুঝতে পারেন। অ্যাপ্লিকেশনের জন্য যে ফি, সেটা হচ্ছে গ্রাড কোঅর্ডিনেটরকে ইমেল করলে অনেক সময় ওয়েভার কোড দিয়ে দেয়। এই কোড দিয়েও আপনি হচ্ছে অনেক সময় অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করতে পারেন। এবং অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড করবেন। ইবিএল এর লাইফস্টাইল বা অ্যাকুয়া একটা কার্ড ছিল এক সময়, আমরা ওটা করছি, আপনি এরকম একটা কার্ড নেবেন যাতে ঠিক করতে পারেন। আচ্ছা, এইখানে একটা ছোট্ট টিপস দেই ফান্ডিং রিসার্চের ক্ষেত্রে। প্রথমত, একটা প্রফেসরের কাছে ফান্ড আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? প্রথম কথা, আপনি তার গুগল স্কলার প্রোফাইলে যে দেখবেন ভেরি রিসেন্ট যে ইয়ারগুলোতে তার কন্টিনিউয়াস পাবলিকেশন আছে কিনা। যেমন ধরেন 2025 সালে সে এক প্রফেসর 3টা পাবলিকেশন করছে, 24-এ করছে, 23-এ করছে, তার মানে তার হাতে কন্টিনিউয়াস ফান্ড আছে, সে পাবলিকেশন করতেছে। সো এরপরে ওই ইউনিভার্সিটিতে কোনো বাংলাদেশি কেউ আছে কিনা বা কারেন্ট স্টুডেন্টের থ্রুতে জানতে পারেন তার কোনো ফান্ডিং অপশন আছে কিনা। অনেক সময় প্রফেসররা তাদের ওয়েবসাইটেই বলে দেয় যে ফান্ডিং আছে, সেই স্টুডেন্ট খুঁজতেছে। সো এইরকম আপনি লিঙ্কগুলো অবশ্যই অবশ্যই গো থ্রু করবেন ফান্ডিং খোঁজার ক্ষেত্রে। আচ্ছা, সব থেকে বড় যে টপিকটা, যে সিজিপিএ যখন কম, তখন আপনি কিভাবে রিসার্চ পেপার পাবলিশ করবেন। এখানে অনেক কথাবার্তার বলা আছে, আপনার একটু ডিটেল দেখতে হবে না, এটা পরবর্তীতে স্লাইডটা আপনি পড়লেই বুঝতে পারবেন, খুবই ইজিলি বলে দেওয়া আছে। আচ্ছা, আমার সিজিপিএ 2.71 যখন ছিল, তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা এই জিনিসটাকে ওভারকাম করা যায় কি করে। আমি তো আসলে 2.71-এর জন্য আমি না, আমার তো মানে, হ্যাঁ রুয়েটে এসে আমার সিজিপিএ কম হয়েছে, তার মানে এই না যে ওইটাই আমার বাকি আরিফ, সারা জীবন ডিফাইন আমি করবে। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু ইন্টারাপ্ট করি। হুম। আমি যেটা তোর কাছ থেকে চাচ্ছি যে তুই কোন সময়ে এটা উপলব্ধি করতে পারলি, এবং সময় স্পেসিফিক করে দে, মানে মনে কর যে
থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে তুই এটা রিয়েলাইজ করলি, বা ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারে তুই রিয়েলাইজ করলি, তারপর তুই কোন সময় চাকরি গেলি, কত সময় ধরে করলি এরকম, তাহলে যারা শ্রোতা আছে তারা একটা আইডিয়া করতে পারবে, ওকে আমার এইখান থেকে হয়তো যেতে হইতে পারে, বা এরকম একটা সময় লাগতে পারে স্পেসিফিক। ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, এইটার জন্য আমি একটা ফাইল অলরেডি তৈরি করছি, আমি একটু এটা ওপেন করি। সেরকম যদি কিছু থাকে তুই পরে শেয়ার করতে চাস তাহলে তুই পরে আসিস, সমস্যা আচ্ছা, নেই, আমি তোকে এমনি বললাম। না, ওকে, ওকে, ঠিক ফাইন। আছে, তোকে এখনই যাইতে হবে এমন না, তুই ওটা পরে আসিস। হ্যাঁ, এটা এটা তাহলে পরে যদি আসতে চাস পরে আসিস, তুই আচ্ছা, আচ্ছা। যেভাবে করছিস সেভাবে করে যা। হুম, 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 ওকে, ফাইন। আচ্ছা, আমি এটাতে যাইতে চাইছিলাম। ওকে, সমস্যা নেই, আমি এটা একটা গো থ্রু শুরুতেই করে দিই, তাহলে তো অনেকের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আমি 2000, যেহেতু আমি 14 সিরিজ 15-তে শুরু করলাম, 2018, 2018-তে এসে আমি হচ্ছে আমার প্রথম একটা জার্নাল পাবলিকেশন হয়। তো আমি যখন সেকেন্ড ইয়ারের লাস্টে, মানে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে আসি, তো তখন আমার মনে হয়েছে যে আমি সিজিপিএ বোধহয় আর তুলতে পারবো না, কারণ রুয়েটের কিছু বিষয় ওই সময় চলছিল। আমি ইন্টারনাল ইস্যু আর না বলি, আমাদের কিছু আন্দোলন এটা সেটার কিছু বিষয় ছিল, আমাদের শুধু এতটুকু বলি যে 120 জন ডিপার্টমেন্ট, 120 জনের মধ্যে সম্ভবত 32-33 জনের সিজিপিএ 3-র উপরে, বাদ বাকি 90+ মানুষের সিজিপিএ 3-র নিচে, নট 3.5। সো তখন আমি বুঝলাম যে আচ্ছা, এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তো বের হওয়ার জন্য কি করতে হবে? সব থেকে ভালো উপায় হচ্ছে রিসার্চ, কারণ রিসার্চ আমার সিজিপিএ দেখে না। তো আমি তখন হচ্ছে রিসার্চের কাজ করা শুরু করলাম। তো কিভাবে শুরুতে ইয়ে করলাম যে কেমনে কি করা যায়। সো প্রথমত আমার ডিপার্টমেন্টের সিনিয়র যে ভাইরা ছিল, যারা ফাইনাল ইয়ারে থিসিস করতেছে, তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। তাদের, তারা কি কি কাজ করে, তাদের কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখলাম, তাদের কাজে হেল্প করলাম। দেখা যাচ্ছে যে পলি আপু ওয়াটার নিয়ে কাজ করতেছে, আমি ভোর বেলা হচ্ছে সাইকেল নিয়ে বের হয়ে যাই, রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে পানি কালেক্ট করে সারাদিন ল্যাবে কাজ করি, এরকম। মানে আমি তখন রিসার্চ ছাড়া আমার আর কোনো একাডেমিক কিছু ছিল না। রাত দিন সব লেগে থাকতাম রিসার্চে, আর নিজে নিজে পেপার পড়তাম, পড়ে বুঝতাম যে কেমনে আসলে পেপার টেপার লিখতে হয়। তো 2018-তে আমার প্রথম জার্নাল পেপার, দেন 18 চুয়েটে একটা কনফারেন্স হয়, ওই কনফারেন্সে আমি 3টা পেপার সাবমিট করি। দেন 2019-এ রুয়েটের কনফারেন্সে একটা পেপার দেই, এবং 19-এ আমার আরো এই যে 3টা জার্নাল পাবলিকেশন হয়। দেন 19-এর অক্টোবরে আমার ব্যাচ বের হয়ে যায় আর কি, 2019-এর অক্টোবরে। সো দেন আমার ব্যাচ যেদিন বের হয়ে যায়, মানে আমার ব্যাচের ফাইনাল যে রেজাল্ট দেয়, সেই রেজাল্টের, আমি রেজাল্ট পাইছি ধরেন আজকে বিকালবেলা, যে আমি ফাইনালি আমার ব্যাকলগ আছে, আমি গ্রাজুয়েট হইতে পারতেছি না। পরের দিন সকালবেলা আমার ছিল জিআরই পরীক্ষা। সো আমি এসব কিছু চিন্তা করি নাই, যে আমি আমার যা গেছে গেছে, আমি আমার একাডেমিক নিয়ে চিন্তা করব না, আমার একটা টাইম লাইন আছে, আমি ওইভাবে আগাবো। সো দেন আমি অক্টোবর 21, 2019-এ জিআরই দেই। দেন জিআরই স্কোর পাওয়ার পর পরই আমি হচ্ছে প্রফেসরদের ইমেল করা শুরু করি। দেন 2019-এর পরে আমার আরো একটা জার্নাল পাবলিকেশন আছে। দেন 2020-এ আমি, আচ্ছা, আমার পরে আবার শর্ট সেমিস্টারও লাগে, তো একটা সাবজেক্টের জন্য শর্ট সেমিস্টার শুরু করি। তো শর্ট সেমিস্টার চলাকালীন 2020-এ আমি হচ্ছে জবে জয়েন করি। তো এটা একটা রিসার্চ ফার্ম, এই রিসার্চ ফার্মে অফিসার হিসেবে জয়েন করি, এবং ফাইনালি জুন 2020-এ আমি হচ্ছে গ্রাজুয়েটেড হই রুয়েট থেকে। দেন পাবলিকেশন কিন্তু চলতে থাকে, যেমন অক্টোবর 2020-এ আমার একটা জার্নাল পাবলিকেশন হয়। দেন 2021-এ আমার একটা প্রি প্রিন্ট, এটাও একটা রিসার্চ পেপার পাবলিক হয়। 2021-এ এখানে আরো একটা, দেন চুয়েটের কনফারেন্স আরো একটা, আরো 2টা পেপার দিলাম। তো এগুলো হচ্ছে চলতেছে। সাথে হচ্ছে আমার অফিসটা এমন ছিল যে এখানে পটেনশিয়ালিকে অনেক কাউন্ট করতো, আপনি যদি রিসার্চে ভালো হন তো আপনি প্রমোশন পাবেন, আপনার বয়স যাই হোক না কেন। সো আমি সিনিয়র অফিসার হই। তারপর জিআরই স্কোর যেহেতু খারাপ ছিল, সো তখন আমি সেকেন্ড অ্যাটেম্প নিলাম, সেকেন্ড অ্যাটেম্প এবং সাথে টোফেল 2021-এ। দেন 2022-এ একটা বুক চ্যাপ্টার পাবলিশ হয়। দেন আমি যখন দেখলাম যে আমার শুরুর দিকের কাজগুলা, আমি প্রচুর ওই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। তো দেখা যায় যে রমজানের ছুটিতে রুয়েটে সবাই বাড়ি চলে গেছে, আমি 40 দিন একা একা একটা বিল্ডিং এ আছি। তো রাত দিন বসে বসে কি করে মেশিন লার্নিং এর মডেলগুলো অ্যাপ্লাই করা যায়, ডিপ লার্নিং, টাইম সিরিজ অ্যানালাইসিস, এইগুলো কেমনে কি করা যায়, তো আমি একা একা ইউটিউবে বসে বসে দেখতাম। আর ওই সময়
ফয়সাল ভাই ছিলেন জাপানে 2010 সিরিজের, উনি মাস্টার্স করতেছিলেন। ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি যে ভাই আমি রিসার্চ করতে চাই, আপনার যে ডেটা যা কিছু আছে আপনি আমাকে শেয়ার করেন, আমি হচ্ছে কাজ করতে চাই। সো আমি জাস্ট কাজ করবো, আপনি শুধু বলবেন যে কিভাবে কি করতে হবে। দেন ভাই শুধু আমাকে বলতো এটা এটা করতে হবে, আর আমি বসে বসে কাজ শিখে শিখে আমি সেইগুলো কাজ করতাম, অ্যানালাইসিস করতাম, পেপার লিখতাম, লিখে আমি ভাইকে সাবমিট করতাম। তো মানে এইসব করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে যখন দেখলাম যে কি রে, হায়ার স্টাডি কি আমার দ্বারা হবে না, হবে না মানে কি পিএইচডি আমি নিজে নিজে করব প্রয়োজনে। তো প্রয়োজনে আমি নীলক্ষেতে যে আমেরিকার কিছু গাইড মানে কিছু কোর্সের ম্যাটেরিয়াল দেখে আমি নীলক্ষেত থেকে কিছু পিএইচডি এর বই কিনে নিয়ে গেছি, যে না আমি বাড়িতে বসে বসে একা একা পিএইচডি করব। সে বইগুলো এখনো আমার আছে। তো এরকম অবস্থা হয়েছে, কিন্তু না আমি আমি ছাড়ি নাই যে না এটা আমি করব করবই। তো পরে যখন দেখলাম যে আচ্ছা আমার তো ব্যাচেলরের সিজিপিএ কম, তো মাস্ট আমেরিকায় তো হচ্ছে একাডেমিক কামব্যাক অনেক গুরুত্বপূর্ণ। সো মাস্টার্সের একটা ব্যাকআপ দিতে পারলে ভালো হয়। তো তখন দেখলাম আমি জব করি তখন। সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডেটা সায়েন্স একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ওরা উইকেন্ড মাস্টার্স অফার করে। সো প্রতি শুক্রবার আমি হচ্ছে ভোরবেলা বের হয়ে যাই, আর হচ্ছে রাত রাত্রিবেলা বাসায় ফিরি। সারাদিন ক্লাস, 6-7 ঘন্টার মতো, 6 বা তারও বেশি, 8 ঘন্টার মতো ক্লাস। তো তখন আমি মাস্টার্সে ভর্তি হই আর কি, ডেটা সায়েন্সে। সো এটা ছিল 2022-এ। দেন আমি 2022-এ আবার আর একবার প্রমোটেড হই, এখানে ডেপুটি ম্যানেজার হই। এবং মাস্টার্সের ক্লাস শুরু হয় 2022-এ। সো জব এবং মাস্টার্স দুইটা চলতে থাকে, সাথে পাবলিকেশনও চলতে থাকে, এই যে পাবলিকেশন। পরে 2023-এ এসে আর একটা প্রমোশন হয়, ফাইনালি ম্যানেজার হই। এবং ওই বছর আবার অন্য জবও সুইচ করি, ওয়াটার এডে জয়েন করি। সো আমার প্রোফাইল কিন্তু শুধুমাত্র 2.71 দিয়ে ইয়ে করলে হবে না, কারণ আমার প্রথমত 2.71 ছিল ব্যাচেলরে, কিন্তু মাস্টার্সে ছিল 3.60, যেটা দিয়ে আমি একাডেমিক কামব্যাকটা দেখাইছি। এবং ডেটা সায়েন্সের সাথে আমি রিলেট করার চেষ্টা করছি যে আমি যে রিসার্চ করি এইখানে ডেটা সায়েন্সের খুব ভালো একটা ফিল্ড আছে, এবং ওয়ার্ল্ড যেহেতু ডেটা সায়েন্সের দিকে যাচ্ছে। সো মাস্টার্সে একটা ভালো সিজিপিএ, সাথে রিসার্চ ফার্মে একটা জব এক্সপিরিয়েন্স, এবং সেটাও প্রোগ্রেসিভ, এবং সাথে পাবলিকেশন, এগুলো সব একসাথে চলতে থাকে। ফাইনালি মাস্টার যেহেতু 1 বছরের ছিল, সো মাস্টার্সের প্রেজেন্টেশন দেই, মাস্টার্সের ফাইনাল রেজাল্ট পাবলিশ হয় 23-এ। দেন 2024-এ এসে, এই যে 2023 এর মাঝখানে কিন্তু আমার ইমেইল করা এগুলো কিন্তু সবই চলতে থাকে। 2024-এর জানুয়ারিতে আমি হচ্ছে ভিসা পাই। প্রথমত ভিসার ক্ষেত্রেও আমার প্রথম একটা রিজেকশন ছিল। সো পরবর্তীতে আহ, আরেকটা ইউনিভার্সিটির I-20 দিয়ে আমি তখন হচ্ছে এখানে চলে আসি। এবং 2024-এর জানুয়ারিতে ভিসা পাই, এবং ফাইনালি আমি জুনে হচ্ছে ইউএসএ তে চলে আসি। এবং তখনও কিন্তু দেখেন আমার পাবলিকেশন আসলে চলতেছে, এটা চলতেছে ইউএসএ তে আসার পরের পাবলিকেশন এগুলা। সো এই হচ্ছে আমার ওভারঅল একটা টাইম লাইন। তো এটা হচ্ছে আমার টাইমলাইন বললাম। এখন আহ, মানে এটা হচ্ছে টাইমলাইন, কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স এর জন্য আমি হচ্ছে এখানে আবার একটু ফেরত যাচ্ছি। যেমন এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, যে কিভাবে আপনার রিসার্চ পেপার যদি আপনি একা একা পাবলিশ করতে চান, কারণ রিসার্চ এমন একটা জিনিস আপনি একা একাও পাবলিশ করতে পারবেন পেপার, এখানে কোনো ফ্যাকাল্টিও লাগবে না। কারণ আমার তখন রুয়েটে ফ্যাকাল্টিদের সাথে সম্পর্ক ভালো না, অনেকের কাছে গেছি, অনেক ধরনের বাজে সিচুয়েশনের শিকার হয়েছি, সেগুলো আর এখন না বলি। তো তখন দেখলাম যে না, একা একা তো এটা করা সম্ভব। এখন আমি টিপস গুলো একটু শেয়ার করি, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে একা একা রিসার্চ শুরু করতে পারেন। প্রথমত আইডেন্টিফাই ফান্ডেড রিসার্চ এরিয়া। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন করা পছন্দ করি। কিরকম? আপনি 5 বছর বা 10 বছর পরে আপনি কিভাবে আপনি কোথায় যেতে চান সেটা আগে ফিক্স করেন। যেমন আমি আমারটা কিভাবে করছি আপনাকে বললি, তাহলে বুঝবেন। আমি দেখছি যে আমেরিকাতে মাস্টার্স পিএইচডি করার পরে যে জব করতে হয়, সেই জবের রেসপন্সিবিলিটিস গুলো কি, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি দেখছি যে সব থেকে জব বেশি কোনগুলাতে, তো এইগুলাতে তারা কি কি চায়, তারা এই এই জিনিস চায়, এই সফটওয়্যার নলেজ থাকতে হবে, এই টেকনিক্যাল নলেজ থাকতে হবে। ঠিক আছে, তাহলে ওই নলেজগুলো আমার লাগবে। এইবার আমি গুগলে সার্চ করছি যে এই নলেজগুলো দিয়ে রিসার্চ করা যায় এইরকম টপিক কি কি আছে। এইবার সেই টপিকগুলো আমি লিস্ট ডাউন করলাম। এইবার ওই টপিকগুলো নিয়ে আমি প্রফেসর খোঁজা শুরু করছি, যে এই টপিকগুলোতে কোন প্রফেসরগুলো কাজ করে একটু দেখি। এইবার সেই কিছু প্রফেসর শর্টলিস্ট করছি, সেই প্রফেসরগুলোর প্রোফাইলে গেছি, যে দেখছি যে তাদের রিসেন্ট পাবলিকেশনগুলো কি। তো ধরেন আমি 10 জন প্রফেসরের 10টা রিসার্চ পেপার নিলাম, নিয়ে আমি রিসার্চ পেপারটা পড়লাম, যে আচ্ছা সে কোন প্রবলেম নিয়ে কাজ করে।
তার রিসার্চের মেথডটা কি, সে হচ্ছে আহ, কি ইউনিক জিনিস দিচ্ছে। তো তখন বুঝলাম যে আচ্ছা এই জিনিস নিয়ে সব থেকে বেশি রিসার্চ হইতেছে, এইভাবে পাবলিকেশন হইতেছে, তার মানে আমার ফিল্ডটা এরকম হওয়া লাগবে। আমি একটু এইভাবে প্ল্যান করছি। অনেকে হয়তো করতে পারেন যে না আমি পুরো দুনিয়া উল্টায় দেওয়ার মতো ইউনিক টপিক নিয়ে কাজ করব, ইটস আপ টু ইউ। কিন্তু আমি একটু সেফ জোনে থাকার জন্য এইভাবে প্ল্যান করছি। সো প্রথমত আপনার এই যে আইডেন্টিফাই 100 রিসার্চ এরিয়া বের করবেন, ইউনিক টপিক বের করবেন, এবং রিলেভেন্ট পেপার ডাউনলোড করবেন। তো পেপার ডাউনলোড করার এই সব মানে এইগুলোর ডিটেইল আমি বলতেছি না, কোথা থেকে করবেন, সাই হাব বা সিনিয়রদের হেল্প নেবেন এগুলা। দেন রিসার্চ মেথোডোলজি, তারা কি নিয়ে কাজ করে। রিসার্চ জিনিসটাকে কেউ ভয় পাবেন না, ঠিক আছে? রিসার্চ এত আহামরি ভয়ঙ্কর কিছু না। এটা খুব বেসিক জিনিস, ওই ওই কিছু যোগ বিয়োগ গুণ ভাগই, হয়তো কয়েকটা স্টেপ বেশি করছে এরকম। কিছু বেঞ্চমার্ক পেপার বের করবেন, মানে আপনি সিলেক্ট করবেন 2টা বা 3টা পেপার যাদেরকে আপনি হুবহু ফলো করবেন। দেন আপনি হয়তো স্টাডি এরিয়াটা চেঞ্জ করে দিলেন। তারা হয়তো একটা মেথড কাজ করছে, আপনি হয়তো ওই মেথডের পরে কিছু একটা নতুন জিনিস যোগ করে দিলেন, দ্যাটস ইট। দেন আপনি রিসার্চটা করবেন, আপনার রেজাল্টটা অ্যানালাইসিস করবেন, করে পেপার ওরা যেভাবে লেখে আপনি জাস্ট পেপারটা ওইভাবে লিখবেন। এবং খেয়াল করে দেখেন আপনার এই পুরো প্রসেসে আপনার কিন্তু, আপনি যদি রিসার্চ পেপার ভালো করে গো থ্রু করেন, আপনার কিন্তু ফ্যাকাল্টিরও দরকার নেই। হ্যাঁ, একটা ফ্যাকাল্টি থাকলে কি হবে, আপনাকে গাইড করবে সে, যে না এই মেথডটা অ্যাপ্লাই করো। তারা জানে ওই মেথডগুলো, তারা হচ্ছে দেখে আসছে, আপনার কাজ হয়তো অনেক কমে যাবে। কিন্তু তারা না থাকলে যে আপনার হবে না বিষয়টা কিন্তু তা না। আপনি রিসার্চ পেপার দেখেন, রিসেন্ট 10টা পেপার ডাউনলোড করে পড়েন, আপনি আসলে সবই পেয়ে যাবেন। তা আমি এইভাবেই কাজ শুরু করছিলাম আর কি। যেমন আপনি ভাবতে পারেন যে তাহলে আপনি কি ধরনের রিসার্চ করবেন। বিভিন্ন টাইপের রিসার্চ আছে। এই যে ধরেন আমি এত ডিটেলে যাব না, যেমন কোনো কিছু না হলে আপনি রিভিউ পেপার করতে পারেন। ধরেন আহ, এখানে আর মানে অডিয়েন্স কোন কোন ডিপার্টমেন্টের এগুলো হইলে আরো ভালো হতো, আমি হয়তো আরো স্পেসিফিক করে বলতে পারতাম। তো ধরেন আপনি যে কোনো একটা টপিক নিলেন, সেই টপিকে নতুন কিছু পাইতেছেন না, আপনি বুঝতেছেন না, আপনার সফটওয়্যার নাই, আপনার ল্যাবের এনভায়রনমেন্ট নাই, কেমনে কাজ করতে হয় আপনি জানেন না। তখন আপনি ওই টপিক রিলেটেড রিভিউ পেপার করে ফেলেন। রিভিউ পেপার কি জিনিস, ওই টপিকে যত কাজ হয়েছে, আপনি মনে করেন 50টা পেপার ডাউনলোড করলেন, প্রথম পেপারটা আপনি পড়ে কি কি পাইলেন সেটা এক জায়গায় লেখেন একটা ওয়ার্ড ফাইলে। সেকেন্ড পেপারটা কি পাইলেন লেখেন। এইভাবে 50টা পেপার পড়ে কি পাইলেন এবার সামারাইজ করেন। এখন তো এআই আছে, এআই এ তো বসে আমি 3 দিনে একটা পেপার পাবলিশ করে ফেলতে পারি, সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি যান। তো আপনি কিছু না পারলে আপনি রিভিউ পেপার করেন। রিভিউ পেপারের সাইটেশন বেশি হবে, সাইটেশন বেশি হলে কে? হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। আচ্ছা, এরপর হচ্ছে জিআরই। তো জিআরই হচ্ছে প্রিভিয়াস জিআরই ছিল এরকম, কারেন্ট জিআরই এরকম, তো আমি এত ডিটেলে যাব না, শুধু মনে রাখবেন জিআরই এক্সামটা যেহেতু ইটিএস নেয়, এডুকেশনাল টেস্টিং সিস্টেম, সো ইটিএস এর রিসার্চ গুলো ইউজ করবেন। তো যেমন জিআরইতে অ্যানালিটিক্যাল রাইটিং থাকে, আপনাকে জাস্ট একটা এসে লিখতে হয় যে আপনি ঠিকঠাক মতো লিখতে পারেন কিনা। কোয়ান্টিটিভ রিজনিং কিছুই না, এটা জাস্ট ভার্বাল ম্যাথ, এসএসসি এইচএসসির ম্যাথমেটিক্স কোয়েশ্চেন, জাস্ট ইংলিশে আর কিচ্ছু না। ভার্বালে কিছু এমসিকিউ, কিছু হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এইগুলো থাকে, ঠিক আছে? খুবই বেসিক জিনিস, এগুলোতে ভয় পাওয়ার কিছুই নাই। জিআরই ফি $220। আর ইউটিউবে রিসোর্সের তো অভাব নাই, আপনি যে কোনো রিসোর্স দেখে আপনি জিআরই প্রিপারেশন একা একা শুরু করতে পারেন। প্রয়োজনে হচ্ছে আমি টিপস শেয়ার করবো যে আপনি কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ। আমি কয়েকজনকে গাইড করি, সো ওরা পড়তেছে কারেন্টলি। সো স্টাডি ম্যাটেরিয়াল, যেমন ভার্বালের, সরি, জিআরইর জন্য ওয়ার্ড আপনি দুনিয়ার অনেক রিসোর্স থেকে ওয়ার্ড পড়তে পারেন। কিন্তু আপনি যদি জাস্ট ব্যারন্স 333, গ্রেগ ম্যাটের 700 এবং ম্যাগুসের 1000 ইউজ করেন, আপনার আর ওয়ার্ড কিছু লাগবে না। ভার্বালের জন্য আপনি জাস্ট এই সোর্সগুলো ইউজ করেন, আপনার আর কিছুই লাগবে না। কোয়ান্টের জন্য জাস্ট এইগুলা, এবং অ্যানালিটিক্যাল রাইটিং এর জন্য এইটা। আর প্র্যাকটিসের জন্য ইটিএস অফিসিয়াল গাইডে 4 সেট প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে, ম্যাগুস প্রিমিয়াম কিনতে পারেন, না কিনলেও সমস্যা নেই। আর মক টেস্টের জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। ইনফ্যাক্ট পাওয়ার প্লাস 1 2 3, এটার এই মক টেস্ট যদি কিনতে চান এক একটা বোধহয় $35-40 মতো, আমার পিডিএফ করা আছে, আমার ফ্রেন্ড রাসেল করছিল, আমি প্রয়োজনে আপনাদের সাথে শেয়ার করে দিব। আচ্ছা, এই হচ্ছে জিআরই প্রিপারেশন, আমি ডিটেইলে গেলাম না। দেন এটা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন। তো এটা আমার ফ্রেন্ড রাহুল বণিকের স্লাইড থেকে নেওয়া। তো
কোন সেকশনের জন্য আপনি কিভাবে পড়বেন সেটা আপনি আইএলটিএস এর এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে রিসোর্স, এবং এখানে কিছু ট্রিক্স আছে যে ক্যামব্রিজের তখন বোধহয় 7 to 13 ওই ইউজ করছিল, এখন আরো লেটেস্ট আসছে, সেগুলো ইউজ করবেন কিভাবে। এখন তো মানে ইউটিউবে আইএলটিএস এর রিসোর্সের অভাব নাই, চমৎকার চমৎকার ভিডিও পাওয়া যায়, তো এগুলো দেখে নেবেন। তো এইটা গেল জিআরই এবং আইএলটিএস। তাহলে এখন পর্যন্ত আমরা কোথায় আছি? এখন পর্যন্ত আমরা ধরেন ইউনিভার্সিটি শেষ করে ফেলছি, আমার ব্যাচেলর শেষ, আমার একটা সিজিপিএ আছে, আমি জিআরই প্রিপারেশন নিচ্ছি, আমি আইএলটিএস বা টোফেলের প্রিপারেশন নিচ্ছি, এবং আমার এখনকার কাজ হচ্ছে সাইমultaneously ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং প্রফেসর খুঁজে বের করা। এটার জন্য নানান মেকানিজম আছে, এখানে অনেক ডিটেইল আছে, পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আমি এখন লাইন বাই লাইন পড়তেছি না, আপনি জাস্ট শুনেন, কারণ এটা এই ডকুমেন্টস আপনাকে গাইড করবে অটোমেটিক কি করতে হবে না করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিং মেকানিজম। সব থেকে সহজ উপায় হচ্ছে নেক্সট অফ ইউএসএ ফেসবুক গ্রুপে যান, আপনি যে ফিল্ডে কাজ করেন ওই ফিল্ড লিখে সার্চ দেন, দেখবেন প্রিভিয়াস অনেক বাংলাদেশি অনেক ইউনিভার্সিটিতে আছে, এবং তারা তাদের প্রোফাইলও শেয়ার করে ভিসা এক্সপিরিয়েন্সের নিচে। আপনি ওইখানে দেখবেন যে তার প্রোফাইল কেমন ছিল, সিজিপিএ কেমন ছিল, এবং সে কোন ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাইছে, কোথায় পাই নাই, কোথায় রিজেকশন হয়েছে, চমৎকার একটা আইডিয়া পাবেন। এর থেকে বেস্ট আর হইতেই পারে না। খুব সুন্দরভাবে বুঝে নেবেন যে আপনার প্রোফাইল দিয়ে আপনি কোন র্যাঙ্কের ইউনিভার্সিটি চুজ করবেন। সেকেন্ড অপশন হচ্ছে ইয়কেট.com, একটা ইন্ডিয়ান ওয়েবসাইট। এখানে আপনার ব্যাচেলরের সিজিপিএ এটা ওইটা আপলোড দিলে ও আপনাকে 999 আহ 3 নং 27টা ইউনিভার্সিটির লিস্ট করে দিবে, সেফ, মডারেট এবং অ্যাম্বিশাস। আপনি বুঝতে পারবেন যে কোন ইউনিভার্সিটিতে ওই ধরনের প্রোফাইল অ্যাডমিট হয়েছে হয় নাই। তো এটা যেহেতু ইন্ডিয়ান, এটা খুব একটা রিলায়েবল না, কারণ ওরা তো টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে। সো একটা বললাম নেক্সট অফ ইউএস এর মাধ্যমে খুঁজে বের করা, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আপনি তো এর আগে রিসার্চ ফিল্ড জেনে আসছেন যে আপনি কোন ফিল্ডে কাজ করতে চান, ওই ফিল্ড নিয়ে আপনি গুগল স্কলারে গিয়ে সার্চ দেন, দিলে দেখবেন ওই ফিল্ড নিয়ে কাজ করে প্রফেসরের লিস্ট পেয়ে যাবেন। দেন ওই প্রফেসরের ইউনিভার্সিটিতে যান, সে কোন ইউনিভার্সিটিটা আপনি পেয়ে যাবেন। তাহলে এটা একটা ওয়ে, দুইটা গেল। থার্ড ওয়ে হচ্ছে আপনি রিসার্চ গেটে যান, রিসার্চ গেটে যে সার্চ দেন যে আমি এই ফিল্ড নিয়ে কাজ করতে চাই, দেখবেন ওই ফিল্ড নিয়ে কাজ করে এমন প্রফেসরের লিস্ট সব আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি ওইখান থেকে প্রফেসরগুলো খুঁজে বের করতে পারেন। আর হচ্ছে পার্সোনাল কানেকশন, ফোন দেওয়া, হ্যালো ভাই, আপনি তো অমুক জায়গায় আছেন, আপনার ডিপার্টমেন্টে কি প্রফেসর স্টুডেন্ট নিবে? তা হ্যাঁ ব্রো নিবে, তুই তোর সিভিটা দ্রুত পাঠাই দে। এটা একটা ওয়ে। সো এই 4টা মেকানিজম, প্রথমত নেক্সট অফ ইউএস এর মাধ্যমে যাওয়া যেটা সব থেকে ইফেক্টিভ, 2 নম্বর ইয়কেট দিয়ে যাওয়া, গুগল স্কলার দিয়ে যাওয়া, রিসার্চ গেট দিয়ে যাওয়া, এবং পার্সোনাল কানেকশন। তো এইভাবে আপনি তাহলে কি খুঁজে বের করবেন? ইউনিভার্সিটি খুঁজে বের করতেছেন এবং প্রফেসর খুঁজে বের করতেছেন, এবং এরপর আপনি একটা এক্সেল ফর্ম ফিল করবেন। এক্সেল ফর্মটা হবে এরকম, মানে এটা আমার একটা স্যাম্পল, দেখেন আমি কি এর মধ্যে ইনক্লুড করছি। আমি ইউএস নিউজ সাবস্ক্রিপশন নিয়ে গত বছর এই ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্সের এভারেজ সিজিপিএ কত ছিল সেগুলো নিয়েছি, পিএইচডি কত ছিল, এবং কে কোথায় ফান্ড পাইছে কোন ইউনিভার্সিটিতে কি ধরনের সেটা আমি লিখছি, তাদের অ্যাকসেপ্টেন্স রেট কিরকম, টাকা পয়সা কত লাগে, ডেডলাইন কবে, এবং টিউশন ফি কত, তারপরে কতজন এমএস বা পিএইচডি অ্যাপ্লিক্যান্ট ছিল, কতজন হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, কতজন হয় নাই, এরকম একটা কঠিন ডেটাবেস আমি বানাইছি। এই ডেটাবেস দিয়ে আমি বুঝতাম যে আমার জন্য শিওর শর্ট ইউনিভার্সিটি কোনগুলা। ঠিক আছে, আপনি সেই ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগুলোর কাছে রিচ করবেন। তাহলে আমি যদি একটু আগের স্লাইডে যাই, আপনি ইউনিভার্সিটি খুঁজে বের করলেন, আপনার জন্য ধরেন 10টা 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 30টা আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, 30টা ইউনিভার্সিটির আপনি হয়তো 30 × 2 = 60টা প্রফেসর খুঁজে বের করলেন, দেন তাদেরকে আপনার এখন ইমেইল করতে হবে। আচ্ছা, সো ইমেইল ফরম্যাট, আচ্ছা ইমেইল ফরম্যাটে কোনো ইমেইলের কোনো স্পেসিফিক ফরম্যাট নাই। যেমন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এই জায়গাটাতে। আমি যেহেতু আমার সিজিপিএ কম, আমার অন্য অন্য জিনিসপত্র কম, সো আমার ইমেইল হইতে হবে খুবই আই ক্যাচি। তো আমি আমি কি করতাম, আমি শুরুর দিকে কি করছি জানেন, বিশ্বাস করবেন না, কিছু প্রফেসরের রিসার্চ 8-10টা পেপার ডাউনলোড করে আমি তাদের জন্য কি কি করতে পারবো দিয়ে একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইছি, ধরেন 10-15 স্লাইডে দিয়ে তাদেরকে পাঠাইছি যে এই দেখো তোমার রিসার্চ এই,
আমার রিসার্চ এই, তুমি যদি আমাকে নাও তাহলে আমি তোমারে এই এই দিয়ে হেল্প করব। আল্লাহর অশেষ রহমতে একটা প্রফেসরও সেগুলো খুঁজে মানে সেই ইমেইলে রিপ্লাই দেয় নাই। কারণ প্রফেসরের টাইম আছে 30 সেকেন্ড, সে এত ডিটেইলে দেখার মতো সময় তার হাতে নাই। এরপরে আমি হয়তো ফরম্যাট একটু চেঞ্জ করছি, আমি ওইটার একটা টেবিলে নিয়ে আসছি, তাও রেসপন্স পাই না। আমি টোটাল বোধহয় 900+ মতো ইমেল করছি। তো রাত নেই দিন নেই খাওয়া দাওয়া সব হচ্ছে, মানে শুধু ইমেইল অ্যান্ড ইমেইল করতাম। পরে দেখলাম যে না, এভাবেও কাজ হইতেছে না, নানান ভাবে ফরম্যাট টরম্যাট চেঞ্জ টেঞ্জ করছি। তো আমি হয়তো ফাইনালি এই ধরনের একটা ফরম্যাট আমি ইউজ করতাম। ঠিক আছে, যে আমি বলতাম প্রফেসর অমুক, আমি রুয়েট থেকে অমুক গ্রাজুয়েট করছি, আমি একটা মাস্টার্স করছি, এবং মাস্টার্সের পরে 3 বছর আমি R&D কোম্পানিতে এই জিনিস নিয়ে কাজ করতেছি। তো তোমার অমুক রিসার্চটা আমার অমুক রিসার্চের সাথে যায়, আমার এতগুলা পাবলিকেশন আছে, এতগুলা সাইটেশন আছে, আমি এটা নিয়ে কাজ করতে চাই। পরে দেখলাম যে এইভাবে যদি প্রত্যেকটা রিসার্চ প্রফেসরের পেপার পড়ে দেন আমি ইমেল করতে যাই, তো দিনে 3-4টার বেশি ইমেল করতে পারবো না। তখন আমি একটা ফরম্যাট বানাই নিলাম অটোমেটিক, আমি জানি যে জাস্ট 3 জায়গায় চেঞ্জ করব, উপরের এই জায়গাটা সেম থাকবে, এইসব প্রফেসরের পেপার টেপার বাদ, জাস্ট ওই প্রফেসর কি নিয়ে কাজ করে ওইরকম 3টা জায়গা ফাঁকা রাখতাম, আর নিচে আমার সমস্ত সবকিছু সেম রাখতাম। তো যে প্রফেসরকে ইমেল করতেছি শুধু তার ওয়েবসাইটে যাইতাম, যে তার ওই সে কি নিয়ে কাজ করে ওইটা এখানে বসাইতাম, বসাই আমি ইমেল সেন্ড করে দিতাম। এবং ইমেইল আমি লাস্টে যখন দেখলাম যে আমার আরো ইমেইল করতে হবে, তখন করতাম কি, উম, প্রথমত ইমেইল অবশ্যই US টাইমে সকাল 8টা বা 9টার দিকে পৌঁছাইতে হবে, এইভাবে শিডিউল মেইল করে রাখবেন। তো স্কেডিউল করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি করতাম কি, ধরেন একটা ইউনিভার্সিটি আজকে খুঁজে বের করছি, লেটস সে ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো। তো এইখানে আমি 3টা প্রফেসরকে টার্গেট করছি, আমি 3জনকে ইমেইল করব, কিন্তু 3 দিন 3 দিন গ্যাপ দিয়ে দিয়ে জাস্ট শিডিউল মেইল করে রাখতাম। তো 3 দিন 3 দিন গ্যাপ দিয়ে আমি ইমেল করতাম। এইভাবে সব মানে একদিনে এক সিটিং এ বসে আমি 20-25টা ইমেল রেডি করে রাখতাম। এবার ওইভাবে যা মানে স্কেডিউল অনুযায়ী চলে যাইতো ইমেল। যখন দেখতাম যে একটা প্রফেসর রিপ্লাই দিছে, তখন সাথে সাথে ওই ইউনিভার্সিটির বাদ বাকি প্রফেসর গুলোকে আমি আর ইমেলটা ইয়ে করে দিতাম, অফ করে দিতাম, দেন তার সাথে কমিউনিকেট করতাম। তো আমি এইভাবে হচ্ছে ইমেইলিং করছিলাম। আর এটা হচ্ছে ফলো আপ ইমেল, যখন কোনো প্রফেসর ইমেল দেওয়ার 7 দিনের মধ্যে রেসপন্স করতো না, তখন আমি বলতাম যে আই এম ভেরি সরি ফর রিপিটেশন অফ দ্য ইমেল। আমি ইমেল করছিলাম যে তোমার ল্যাবে কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অপরচুনিটি আছে কিনা, কিন্তু ইমেইলের আনসার্টেনিটির জন্য আমি জানি না এটা তোমার কাছে পৌঁছাইছে কিনা, তো আমি তোমার জন্য তোমার রিপ্লাইয়ের জন্য ওয়েট করতেছি। এটা একটা ফলো আপ ইমেল দিতাম। আচ্ছা, এখন আমি এইখানে একটা বিষয় শেয়ার করি যে আচ্ছা, প্রফেসর ইন্টারভিউ নিয়ে কি আমি কিছু করছি? ওকে, এটা আছে, সো আমি ওই তখনই বলবো। আচ্ছা, স্টেটমেন্ট অফ পারপাস, আমি এইটা হচ্ছে আপনার সব থেকে বড় অস্ত্র। ঠিক আছে, এই জায়গায় আপনি দুনিয়া ফাটাই দিতে পারেন। তো এবং এই জায়গায় যেটা হয়, সবাই যেটা করে যে দেখবেন অনেক গল্প লিখে যে আমি একদিন আমার বাপের হাত ধরে যাইতেছিলাম ঢাকায়, তো বড় বড় বিল্ডিং দেখে আমার মনে হলো আমার সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, পরে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলাম। এইসব আজগুবি গল্প হচ্ছে আর কি আন্ডারগ্রেডে মানায়, এগুলো হচ্ছে PhD মাস্টার্সে মানায় না। তো আমার SOPটা আমি প্রয়োজনে শেয়ার করব। আমি এতটুকু বিশ্বাস করি যে আমার SOP অনেক বড় একটা ফ্যাক্টর ছিল আমার স্কলারশিপ গুলো পাওয়ার ক্ষেত্রে। তো SOPতে আপনি ঠিক কি নিয়ে কাজ করতে চান, আপনার ইন্ট্রোডাকশন, আপনার একটা ব্যাকগ্রাউন্ড, আন্ডারগ্রেডে কি করছেন, কি কোর্স করছেন, কি প্রজেক্ট করছেন, এইগুলো, রিসার্চ এক্সপিরিয়েন্স, সফটওয়্যার স্কিল, আপনার থিসিস, ফিউচার প্ল্যান, এইসব বিষয়গুলো আপনি খুবই ক্লিয়ারলি বলবেন। আপনার SSC HSC তে কি করছেন বা এইসব বোরিং জিনিসপত্র কিছু লিখবেন না, একদম স্পেসিফিক। আমেরিকার মানুষজন হচ্ছে বাইনারি, ইদার ইয়েস অর নো, 0-1, এখানে কোনো ইমোশন বা এগুলোর কোনো সুযোগ নাই। তো SOP খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আহ, আমি একটা SOPর ফরম্যাট, আচ্ছা দেখি আমি আমারটাই ওপেন করে দেখাইতে পারি কিনা এই সেশনের শেষে, খুবই ইম্পর্ট্যান্ট। LOR এর ক্ষেত্রে আপনাকে যেটা বললাম, যেটা টিপস দিছি, যে আপনার 10টা স্কিল থাকলে স্কিলগুলোকে ডিভাইড করবেন, কিছু আপনার CV মধ্যে দিয়ে দিবেন, SOPর মধ্যে দিবেন, আর যেগুলো আপনি পারবেন না ওইগুলো LOR এর মধ্যে দিবেন। এবং LOR গুলো স্পেসিফিক লেখার চেষ্টা করবেন। যেমন আমি LOR এমন ভাবে লিখে দিছিলাম, স্যার আমার মনে পড়ে, স্যার এইভাবে আমারে বলতেছে, আমি একদিন ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি ক্লাসে একটা ছেলে
কিছু অদ্ভুত অদ্ভুত কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছে। পরে আমি এই ছেলেটার বিষয়ে কিউরিয়াস হইলাম এবং ক্লাস শেষে ওই ছেলের সাথে কথা বললাম। পরে দেখলাম সেই ছেলে অলরেডি ব্যাচেলরে থাকতে মাস্টার্স পিএইচডির জিনিসপত্র সব শিখে গেছে। পরে আমি অবাক হইলাম যে এই ছেলে এইভাবে এগুলো কই থেকে শিখছে। পরে বুঝলাম এই ছেলে রিসার্চের প্রতি এত আগ্রহ যে রিসার্চের ঠেলায় তার আন্ডারগ্রেডের সিজিপিএ পর্যন্ত সে কমাই ফেলছে। এই কথাগুলো আমি এলওআর এর মধ্যে লিখে দিছিলাম এবং আমার প্রফেসর সেইভাবেই ওইগুলো কাটছাট করে পাঠাইছে, এবং এটা আমি এসওপির মধ্যেও দিছিলাম। তো এলওআর গুলো খুবই স্পেসিফিক লেখার চেষ্টা করবেন আর কি, এবং আগে থেকে ফ্যাকাল্টি মানে প্রফেসর রেডি রাখবেন, কারণ প্রফেসররা কিন্তু এলওআর দিতে অনেক লেট করে। সো 5-6 জন প্রফেসর অ্যাটলিস্ট ফিক্স করে রাখবেন আর কি। ইন্টারভিউ উইথ প্রফেসর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যখন ইমেইল করতেছেন, ইমেইলের ধরেন আপনি রেসপন্স পেয়ে গেলেন, এই জায়গাটাতে আমি একটু নিজেকে মাস্টার দাবি করতে পারি আশা করি। কেন? কারণ আমি 12টা ইউনিভার্সিটির 12জন প্রফেসরের সাথে ইন্টারভিউ দিছি এবং আলহামদুলিল্লাহ ওই 12জনই আমাকে ফুল ফান্ডেড পিএইচডি অফার করছে। মানে স্যাটিসফ্যাকশন রেট একেবারে 100%। এখন কেন কেন এই জিনিসটা ঘটছে আমি একটু আহ, একটা উদাহরণ দেই। আহ, এই প্রফেসরের দেওয়ার আগে আমি আমার জবের একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। আমার যখন আহ, ওই কোম্পানিতে যখন ঢুকছি তখন 9জন নেবে ওইখানে। সো ওইখানে আপনার বাকি 8জন সব পিএইচডি হোল্ডার। ধরেন আমি একমাত্র হচ্ছে ব্যাচেলর ডিগ্রিধারী। তখন আমার রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল বলে ওরা আমাকে ডাকছে। এবার আমাকে জিজ্ঞাসা করতেছে যে তুমি এই আহ, মানে নানান ধরনের সিচুয়েশনে বসাইতেছে যে এই সিচুয়েশনে যদি অফিসে পড়ো তাহলে কিভাবে ডিল করবা, এই সিচুয়েশনে যদি পড়ো কিভাবে ডিল করবা। এখন আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি করে যাইতে হবে। আমি কথায় কথায় ফিক্স করে গেছিলাম যে আমি এই কথাগুলো বলবোই। তো দেখা গেছে একবার এমনও হয়েছে যে আহ, কথায় বলতে বলতে বলতেছি যে হ্যাঁ এইসব জিনিসপত্রগুলো তো একটু নন ফিকশন বই পড়তে হয়, এই বই না পড়লে তো হবে না। তো এই বইগুলো পড়লে এগুলো বোঝা যায়। পরে আমার সুপারভাইজার বলতেছে, আরে তুমি এই বইগুলো পড়ো, তো খুবই ভালো, খুবই চমৎকার বিষয়। পরে দেখেছে, আরে ভাই ভালো হবে না কেন, আমি যাওয়ার আগে তোমার ফেসবুক প্রোফাইল, তোমার লিঙ্কডইন দুনিয়াদারি ঘেটে গেছি, এবং গত বই মেলায় তুমি তোমার বউকে এই বই গিফট করছো, আমি তো জানি সেটা। জিনিসটা ফানি, কিন্তু আমি মানে তাদের ব্যাকগ্রাউন্ড এমন ভাবে ঘেটে গেছি যে কার স্ট্রেংথ কোথায়, কার উইকনেস কোথায়, এটা আমি আগে থেকে লিস্ট ডাউন করে ফেলতাম। সেটা আমি ধরেন এখনো করি। এবং ওই প্রফেসরের যখন প্রফেসরের সাথে ইন্টারভিউ দিছি হায়ার স্টাডির, তখন আমি কি করছি, আমি খুব সিম্পলি কিভাবে বানাইছি, আমি প্রফেসরের রিসেন্ট 5টা পেপার নিছি। 5টা পেপারের অ্যাবস্ট্রাক্ট এবং কিছু বেসিক জিনিস, তখন তো আবার মানে মাত্র চ্যাট জিপিটি আসছে। তো আমি চ্যাট জিপিটি রে খাওয়াইছি যে আমি এখন এই প্রফেসরের সাথে ইন্টারভিউ হবে, এই 5টা প্রফেসরের রিসার্চ তুমি ঘাটো, ঘেটে আমাকে কিছু জিনিস আলাদা করে দাও যে প্রফেসর কি কি মেথড নিয়ে কাজ করে। দেন আমি চ্যাট জিপিটি রে বলছি, ওকে উনি এই জিনিস নিয়ে যদি কাজ করে, এই ফিল্ডে যদি কাজ করে, তাহলে 10 বছর পরে উনি আসলে কোথায় যাইতে চায় এটা তুমি প্রেডিক্ট করো। দেন এই প্রেডিকশনের জন্য উনি যে মেথডটা অ্যাপ্লাই করতেছে, এই মেথডে কি কি ইমপ্রুভমেন্ট লাগবে জায়গাগুলো খুঁজে বের করে দাও। চ্যাট জিপিটি খুঁজে বের করে দিয়েছে। দেন আমি বলছি যে আচ্ছা এমন কি জিনিস আছে যেটা উনি হয়তো চাইতেছে কিন্তু অনেক কঠিন, চ্যাট জিপিটি আমার সেগুলো বের করে দিছে। দেন আমি এবার করছি কি, আচ্ছা এবার চ্যাট জিপিটিতে আমার রিসার্চ গুলো খাওয়াইছি যে আমি এই জিনিস নিয়ে রিসার্চ করছি, এটা এটা এটা। এইবার আমি মানে আমার প্রেজেন্টেশন স্লাইডটা বানাইছি এইভাবে। প্রথমত আমার কিছু ব্রিফ ব্যাকগ্রাউন্ড দিছি, দেওয়ার পরে আমি বলছি যে প্রফেসর তুমি কোন মেথড নিয়ে কাজ করো, 10 বছর পরে তোমার কোন অবস্থায় যাবা। এবং আমি এমন একটা ভাইব নিছি যে ওকে ফাইন, তোমার ওই 10 বছর পরে যাওয়ার ওই জায়গায় যাওয়ার জন্য তোমার এই এই জিনিসগুলো লাগবে, সেইগুলো আমার পোর্টফোলিওর মধ্যে ঢুকাইছি যে আমি অলরেডি এটা নিয়ে কাজ করছি, আমি এই মেথডটা পারি, আমি এই জিনিসটা জানি। এখন ওই প্রফেসর তো ইন্টারভিউ এর মধ্যে বসে বলবেন, আচ্ছা বলো তো এই জিনিস ক্যালকুলেট করার জন্য নামপাইয়ের কোন কোডটা লেখা লাগে। সে তো বলবে না, সে তো বুঝতেছে যে তোমার ডেপথ কতটুকু, তুমি কতটুকু গো থ্রু করতে পারো। এরপরে আমার মিনিমাম 3জন না 4জন প্রফেসর ফিডব্যাক দিছিল এরকম, আচ্ছা তুমি আমার রিসার্চ আমার থেকে এত ভালো বুঝো কিভাবে। এটার কারণ ছিল এটাই যে আমি তাদের স্টাডিগুলো, তাদের পেপারগুলো পড়ছি, পড়ে সে যে বিষয়গুলো সামনে ইমপ্রুভ করতে চায় আমি সেইগুলা ইমপ্রুভ করতে পারি, এরকম একটা ভাইব আমি দেখাই দিছি। সো এইসব কারণে সে দেখা গেছে যে ওকে ফাইন, এটা তো এরই তো আমার দরকার। তো পরের প্রফেসর গুলো হচ্ছে খুবই
পজিটিভলি হয়েছে এবং আমাকে অফার করছে। এরপরে আমি যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার এমন হয়েছে যে প্রফেসর, ওকে, এমন প্রফেসর হয়েছে যে মাস্টার্সে পিএইচডি সমান ফান্ড অফার করছে, কিন্তু গ্রাজুয়েট স্কুলে আমি যে আটকাই গেছি বিকজ অফ দ্য লো সিজিপিএ। তো আমার এমন ইউনিভার্সিটি খুঁজে বের করতে হয়েছে যারা ব্যাচেলরে 2.75 বা 7 সিজিপিএ অফার করে, মানে অ্যাকসেপ্ট করে এরকম। তো সেরকম একটা লিস্টও আছে, আমি দিতে পারবো। তো সেই লিস্ট অনুযায়ী আর কি আপনি হচ্ছে ইউনিভার্সিটি খুঁজবেন এবং অ্যাপ্লাই করবেন। আচ্ছা, পোস্ট অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লাই করা, আপনি আপনার প্রফেসর যখন পজিটিভ সাইন দিল তখন আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার পরে, এবং অবশ্যই প্রায়োরিটি ডেডলাইনের আগে অ্যাপ্লাই করবেন, যে তাহলে হচ্ছে ফান্ডিং পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। দেন আপনার অ্যাডমিশন অফার লেটার আসবে, আপনার অ্যাডমিশনকে আপনি অ্যাকসেপ্ট করতেছেন কি ডিনাই করতেছেন, দেন ফান্ডিং লেটার আসবে, দেন I-20 একটা ডকুমেন্ট আসবে, দেন ভিসা অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, শপিং অ্যান্ড ফ্লাইট। এখন এখানে কিছু বিষয় আছে, যেমন ভিসা, ইন্টারভিউ বা এই সমস্ত জায়গাগুলোতে না, বিং কনফিডেন্স ইজ দ্য কি। মানে ধরেন ইন্টারভিউয়ে যেমন আমার শুরুতে একটা রিজেকশন ছিল। সো আমি কিন্তু এখন যে ইউনিভার্সিটিতে আছে তার থেকে আরো বেশ কিছু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আমি হচ্ছে অফার পাইছিলাম, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, ক্লেমজন, তারপর ইউনিভার্সিটি অফ লুইভিল, কেন্টাকি। সো এইখানে বিষয়টা হচ্ছে কেন এখানে আসছি, আমার প্রফেসর যে ফিল্ডটা নিয়ে কাজ করতেছে, আহ, ওই ফিল্ডটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে নিউ, লিটারেলি নিউ। সো ওইখানে যদি আমার রিসেন্ট কিছু পাবলিকেশন থাকে তো এইটা সামনে ইমপ্রুভ করলে হয়তো এই ফিল্ডের আমাদের ল্যাবই হবে ফার্স্ট ল্যাব, এরকম কিছু। এবং আমি এখানে যারা আছে বাংলাদেশি তাদের সাথে আগে থেকে কথা বলছিলাম যে প্রফেসর কিরকম, খটমটে টাইপের কিনা। তো সবকিছু যখন মিলে তালে গেল তখন আমি আসলে এই ইউনিভার্সিটিতে আসছিলাম। তো কেন এই জিনিসটা বলা, যে ভিসা ইন্টারভিউতে কনফিডেন্সের সাথে কথা বলতে হবে। যেমন আমার প্রথমটা তো মাত্র $4,000 ডেফিসিট ছিল ভিসাতে, কিন্তু আমার জাস্ট জিজ্ঞাসা করছে যে হু ইজ গোয়িং টু পে ফর দ্য ডেফিসিট। তো বাবা কি করে, ব্যবসা করে। কি ব্যবসা, এরকম। সো ওরা সাধারণত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ছাড়া এটাকে খুব একটা পাত্তা দেয় না। দেন রিজেকশন হয়। তো ফাইনালি আমি পরে আবার এই ইউনিভার্সিটির I-20 দিয়ে ভিসা নেই আর কি। তো খুবই কনফিডেন্টের সাথে কথা বলতে হবে আর কি। তো এই হচ্ছে পোস্ট অ্যাপ্লিকেশন প্রসেস, এবং ফাইনালি আপনি শপিং টপিং করে ইউএসএ তে চলে আসবেন। তো আমি যদি এখন ওভারঅল আমার প্রোফাইলটাকে সাম আপ করি, যে আমি ব্যাচেলর শুরু করি, তো সিজিপিএ প্রথমত যখন কম হয়, এখন কেন কম হয় এটারও শুরুতে কাজ আছে। আমি তো এসএসসি এইচএসসি তে এমন ভাবে অভ্যস্ত যে ওই যে চোথা পড়ে অভ্যস্ত না, মূল বই পড়া। এখন মূল বই পড়তে পড়তে আমি আর কেমনে কি করতে হয় জানতাম না, সিজিপিএ খারাপ করে ফেলছি। দেন ইউনিভার্সিটির কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুর কারণে পরে আর হয় নাই। দেন রিসার্চে ঢুকছি। দেন আমার ডিপার্টমেন্টে যে প্রফেসর টফেসর আছে, সরি, ডিপার্টমেন্টের বড় ভাই, তাদের থ্রুতে আমি তাদের কাজগুলোর মধ্যে এনগেজ থাকছি এবং পাবলিকেশন করার চেষ্টা করছি। দেন দেশের বাইরে এক ভাই ছিল, তার সাথে কন্ট্যাক্ট করছি, কমিউনিকেট করছি, করে আমি হচ্ছে বিভিন্ন রিসার্চ রিলেটেড স্কিল শিখছি, কাজ করছি, ডেটা নিছি, অ্যাপ্লাই করছি, এবং রিসার্চ পেপার দেখে দেখে লেখা শিখছি। দেন সাবমিট করছি, পেপার পাবলিশ হয়েছে। দেন আমি হচ্ছে শেষ হওয়ার সাথে সাথে আমি ঢুকছি হচ্ছে জবে, জব করা শুরু করছি। তার সাথে সাথে একটা উইকেন্ড মাস্টার্সে ঢুকছি, সেখানে সিজিপিএ বাড়ানোর চেষ্টা করছি, এবং জিআরই টোফেল এইগুলা দিয়ে আমি এরপর ইমেইল করা শুরু করছি, প্রফেসরদেরকে ইন্টারভিউ দিছি, ফাইনালি সিলেক্ট হয়েছি, এবং এরপর হচ্ছে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার যে অফারটা সব থেকে ভালো মনে হলো ওই অফারটা নিয়ে আমি এখানে চলে আসলাম। এই হচ্ছে ওভারঅল আমার প্রসেস। বাট প্রত্যেকটা স্টেপে আমার হয়তো একটু বেশি কিছু করতে হয়েছে। যে ধরেন ইচ অ্যান্ড এভরি স্টেপ, ইমেইল করতেছি আমার একটু আলাদা স্পেসিফিক ভাবে করতে হয়েছে, প্রফেসর খুঁজতেছি আমার একটু স্ট্র্যাটেজিক্যালি খুঁজতে হয়েছে। এই ছিল আমার ওভারঅল জার্নি আর কি। তো আমি আপাতত এখানেই থামবো, বাকিটা কোশ্চেনের মাধ্যমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো থ্যাংক ইউ সবাইকে আমার বক বক শোনার জন্য। সি ইউ ইন দ্য ইউএসএ সুন। আশিক ভাই আছেন? আচ্ছা। হুম। আচ্ছা, ধন্যবাদ আরিফকে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সরি, আমি আসলে ব্রেকফাস্ট করতেছিলাম। ও আচ্ছা। আচ্ছা,
সমস্যা নেই, আমার শেষ। তো অনেক ধন্যবাদ আরিফকে সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাটে লিখতে পারেন। আমরা একে একে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমে মনে হয় একটা প্রশ্ন চ্যাটে একজন লিখছে যে, আসসালামু আলাইকুম ভাইয়া, আই এম নাও ইন 4-2 সেমিস্টার, মানে খুব সম্ভবত ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার, মানে লাস্ট ওকে। সেমিস্টারে। উইল বি গ্রাজুয়েটিং টিল জুন, মানে নেক্সট জুনে হুম। গ্রাজুয়েট করবে ইনশাল্লাহ। মাই ওয়ান ম্যানুস্ক্রিপ্ট ইজ রেডি বাট নট সাবমিটেড। My CGPA around 3.75 now. What should I do now? Should I prepare for IELTS, GRE, and mailing professors, or focus only strong publication now? I wanted to some guideline in person. How can I contact with you? আচ্ছা, সো সে এখন 4-2-তে আছে, জুনে গ্রাজুয়েট করবে, সিজিপিএ আচ্ছা, আমি আরেকটু ইন্টারাপ্ট হুম। করি। আপনারা যারা প্রশ্ন করবেন, যদি সম্ভব হয় আপনাদের ডিপার্টমেন্টটা একটু উল্লেখ করবেন, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী হ্যাঁ, হয়তো উত্তর আলাদা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তুই ওকে। বল। আচ্ছা, সো 4-2-তে আছে উনি, গ্রাজুয়েট করবেন হচ্ছে জুনে, ওনার সিজিপিএ 3.75, খুব ভালো সিজিপিএ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেহেতু আপনার সিজিপিএ ভালো আছে, তো রিসার্চ পেপার কিন্তু সবারই যে থাকতে হবে বিষয়টা এরকম না হায়ার স্টাডির জন্য, এবং ম্যাক্সিমাম মানুষেরই আসলে ওইরকম কোনো পাবলিকেশন থাকে না যদি হায়ার সিজিপিএ ভালো হয়। আপনার সিজিপিএ যেহেতু ভালো আছে, আমি বলবো আপনি আগে দেখেন যে কোন ইউনিভার্সিটি গুলা আপনার জিআরই ওয়েভ করে, কারণ আপনার আইএলটিএস অর টোফেল স্কোর তো লাগবেই। সো আপনি এখন আইএলটিএস অর টোফেলের জন্য প্রিপারেশন শুরু করেন, আর জিআরই ওয়েবড ইউনিভার্সিটিগুলো আপনি টার্গেট করে দেখতে পারেন। আর জিআরই দিলে আপনার অপরচুনিটি অনেক বেড়ে যাবে, অনেক ভালো ইউনিভার্সিটি বা অনেক অপশন থাকবে। সো আপনার যদি কোনো পারিবারিক ঝামেলা না থাকে যে আপনার হাতে সময় কম, আপনার জবে ঢুকতে হবে, ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, এরকম কোনো ইস্যু যদি না থাকে, তাহলে আপনি আইএলটিএস বা জিআরই প্রিপারেশন নিতে থাকেন, এবং সাথে যে পাবলিকেশনের কাজ চলতেছে এটা আপনি চালাই যেতে পারেন, এবং সাথে ওই যে প্রফেসর লিস্টিং করা বা এইসব কাজগুলো আপনি চালাইতে থাকেন, এবং আপনি হচ্ছে প্রফেসরকে ইমেইল করা শুরু করেন। এই এত কিছু বলতে পারলাম জাস্ট বিকজ আপনার সিজিপিএ ভালো। ঠিক আছে, সো আর ইন পার্সন কন্ট্যাক্ট করা, এটা আমি, সমস্যা নেই, আমার নাম দিয়ে জাস্ট গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, সব ডকুমেন্ট এভরিথিং আছেই। তো আপনার ডিপার্টমেন্টটা বললে হয়তো আরো ভালো হতো, আমি আরো স্পেসিফিক গাইড দিতে পারতাম, এই আর কি। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমার কিছু প্রশ্ন আছে। হুম। সেটা হচ্ছে যে, মানে যে রিসার্চের ক্ষেত্রে তুই যেহেতু বাংলাদেশেও রিসার্চ করছিস এবং এখানেও রিসার্চ করতেছিস, এটার পার্থক্যটা কেমন? আচ্ছা, এইটা ভাই আহ, আহ, খুবই কঠিন একটা কোয়েশ্চেন। আচ্ছা, বাংলাদেশে থাকতে যেমন আমার শুরুর দিকে কিছু মানে পাবলিকেশন এইটা এইটা এটা করার কারণটা এটা যে এখানে হয়তো আমাদের রিসোর্সটা যতটা আছে, হুম হুম হুম, যে রাইট। তুই তুই কিছুটা উল্লেখ করছিস যে তুই আহ, আমাদের যে 10 ভাইয়ের সাথে যোগাযোগ করছিস বা কিছু জিনিস তুই নিজে নিজে শিখছিস। মানে এটা সবকিছু যদি নিজের, মানে আমরা জাতি হিসাবে কেমন যে কেউ যদি প্রেসার চাপায় না দেয় তাহলে কাজ খুব কম করি। হুম হ্যাঁ, হুম। তো এই নিজে নিজে শেখার বাইরে অন্য কোনো আছে নাকি? যেমন আমরা এখানে যখন থাকি তখন নিজে নিজেই হয়তো করি, কিছুটা প্রফেসর চাপ দেয় যে এটা করো এটা করো, আমরা সেটা করি। মানে নিজে নিজে শেখার বাইরেও এমন কোনো জায়গা আছে নাকি যে যেখানে যে হয়তো শেখা যাইতে পারে, যে পুরোটা নিজের উপরে না রেখে? আচ্ছা, আহ, এইটা আসলে খুব ভালো একটা কোয়েশ্চেন ভাই। আহ, যেমন আমরা সাধারণত করি কি, যেমন আমি এই যে প্রেজেন্টেশনটা দিলাম, এরপরে অনেকে মনে করবে আচ্ছা আমার তো টেকনিক্যাল নলেজ মানে পাইথন শিখতে হবে, এবার সে করবে কি পাইথনের একটা কোর্সে ভর্তি হয়ে যাবে ফর এক্সাম্পল, কিংবা ধরেন কোন একটা সফটওয়্যারের কোর্সে ভর্তি হয়ে যাবে, এখন সে গোড়া থেকে শিখবে। ভাই এসব করার তো পাইথন তো নানান কাজে ইউজ করা যায়, কিংবা অন্য একটা সফটওয়্যার আপনার রিসার্চের কাজে ইউজ করতে পারেন। আপনার তো এত ডিটেইলে শেখার দরকার নেই, আপনি যেটা করবেন
ধরেন আপনি যে টপিকে কাজ করতে চান সেই টপিক ফিক্স করে ফেলছেন, ওই টপিকের আপনি 5টা পেপার ডাউনলোড করেন রিসেন্ট, ওই পেপারগুলোর মেথোডোলজিগুলো দেখেন যে এরা কোন মেথড ইউজ করে। আপনার কিন্তু এত ডিটেইলে সবকিছু শিখতে হবে না। 5টা পেপারের মেথোডোলজি যখন আপনি এক জায়গায় করবেন, দেখেন হাতে গুনে আপনি 10 ধরনের মডেল বা টুল বা মেথড আপনি পাবেন। আপনি ঠিক ওই 10টা মেথড শিখবেন ভাই, এবং ওই 10টা মেথড অ্যাপ্লাই করার জন্য আপনার ঠিক যতটুকু কোডিং শেখা দরকার আপনি হয়তো কোডিং শিখবেন। আপনার যদি ওই 10টা কাজ করার জন্য কোনো সফটওয়্যার লাগে আপনি শিখবেন। অনেক কিছু ভাই এক্সেলে তৈরি করে ফেলা যায়, ঠিক আছে? সো আপনি যদি ওইটুকু করার জন্য এক্সেলে যতটুকু দরকার আপনি ততটুকু শিখবেন। তাহলে প্রথম কথা, আমি আপনার কোশ্চেনে যদি সাম আপ করি, যে আমি হয়তো অনেক কিছু নিজে থেকে আগ বাড়ায় যে শিখছি, বিপদে পড়ে বা অনেক ধরনের পার্সোনাল অনেক জিদের বশবর্তী হয়ে অনেক কিছু করছি। এখন সবার সিচুয়েশন তো এরকম হবে না। তো সেক্ষেত্রে যে যে ফিল্ডে কাজ করতে চায় ওই ফিল্ড রিলেটেড আমি বলবো 10টা পেপার ডাউনলোড করা রিসেন্ট, ওই 10টা পেপারের মেথোডোলজিগুলো আইডেন্টিফাই করা, এবং জাস্ট ওই মেথডগুলো শেখার জন্য ইউটিউব বা চ্যাট জিপিটি বা যে কোনো এইসব জায়গা থেকে শিখে নেওয়া। এটা একটা ওয়ে হইতে পারে। সেকেন্ড ওয়ে হইতেছে যে ওই ফিল্ডে দেশের বাইরে যদি কোনো ভাই বা ওরকম কেউ থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করা, তাদের সাপোর্ট টাপোর্ট নেওয়া, এটা একটা। থার্ড ওয়ে হচ্ছে ওই ফিল্ড রিলেটেড আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিতে যে প্রফেসরগুলো আছে তাদের সাথে একটু কথা বলা, তারা যদি হেল্প করতে পারেন। So আমি মনে করি যে এই কয়টা ওয়েতে রিসার্চের কাজগুলো শুরু করতে পারে আর কি। আচ্ছা, আচ্ছা, আর একটা হচ্ছে তোর প্রেজেন্টেশন ভিতর যে এই স্লাইডের ভিতরেই একটা জিনিস দেখাইছিলি, দেখলাম যে তুই জিআরই হচ্ছে 2বার দিছিস হুম হুম। আর আইএলটিএস একবার, তাই না? হ্যাঁ হ্যাঁ। হুম তো হুম। যদি তোর সমস্যা না থাকে তাহলে এই স্কোর গুলো কেমন ছিল, এবং এইটার জন্য আসলে তুই প্রিপারেশনের মানে তোর কাছে কতটুকু মনে হয়েছে যে তুই কেমন সময় প্রিপারেশনের জন্য ব্যয় করছিস? ওকে। না ভাই, কোনো সমস্যা নেই। তো এইখানে আমি যেহেতু একটা জিনিস খেয়াল করছেন যে আমার কিন্তু এই সমস্ত জার্নিতে একটা জিনিস খুবই কন্টিনিউ ছিল, সেটা হচ্ছে পাবলিকেশন। অল দ্য টাইম আমার পাবলিকেশন আমার কন্টিনিউ হয়েছে একেবারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, এই যে গ্রিন কালারের গুলা। দ্যাট মিনস আমি পুরো টাইমটা পাবলিকেশনের সাথে এনগেজ ছিলাম, এবং সাথে আমি জব করা শুরু করছি। তো এবং জবের সাথে সাথে আমি আবার মাস্টার্সও করা শুরু করছি। সো এত কিছু করে আমি ধরেন জিআরই বা টোফেল এগুলো আসলে পড়ার সময় পাই নাই। যেমন টোফেলের জন্য আমি সময় পাইছিলাম বোধহয় জিআরই দেওয়ার জাস্ট 1 সপ্তাহ আমি প্রিপারেশন নিয়েছি, নিয়ে টোফেল দিয়ে দিছি। তো টোফেলের ছিল 80, যেটা ইউনিভার্সিটির একেবারে মিনিমাম রিকোয়ারমেন্ট, একদম ভেরি সিম্পল, ওইটা দিয়ে হয়ে গেছে। আচ্ছা, জিআরই, জিআরইরও সেম। যেহেতু আমাদের রুয়েটে জানেন ভাই কোনো হায়ার স্টাডির ওইরকম অ্যাক্টিভ গ্রুপ বা জিআরই এসব কিছুই নাই, সো একা একা প্রিপারেশন একা একা। এবং জিআরইর জন্য আমি ওইভাবে প্রিপারেশন নেই। সো জাস্ট বোধহয় শুধু ম্যানহাটন 5 পাউন্ড পড়ে গেছিলাম। তো ফার্স্ট টাইম জিআরই ছিল মাত্র 287, এবং তারপরে যখন জিআরই দিছি পরেরটাতে ছিল আপনার 297। তো দুইটাই আপনার 300-এর নিচে। বিলো তা থ্রি আমি, হান্ড্রেড ছিল, আচ্ছা। হ্যাঁ, বিলো 300। দ্যাট মিনস আমার আসলে এই এই এতগুলো ইউনিভার্সিটিতে ঢোকা বা যাই বলেন, ইটস অনলি বিকজ অফ দ্য রিসার্চ আই থিঙ্ক। হুম, আচ্ছা। হুম। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন উনি করছে যে ইউএসএ তো এখন টাফ, আমাদের কি অন্য কান্ট্রিতে মাস্টার্স করে দেন ইউএসএ টার্গেট করা উচিত? আচ্ছা, এইটা তো আহ, মানে এটা আপনি মনে হয় আমার আমার প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। So, আপনি বলতে হ্যাঁ, বলতে- আচ্ছা। আমার ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন কিনা জানি না, আমি একটু বলি তা, কারণ প্রশ্নটা হচ্ছে আমার রিলেটেড মনে হচ্ছে। কারণ আমি 2018 সালে ব্যাচেলর শেষ করি। তারপরে আমিও ওই যে আরিফের মতো কিছুদিন হয়ে, মানে ও যেমন বাইরে কাজ করছে, আমি রুয়েটে থেকে কাজ করতাম। কারণ আমি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিলাম রুয়েটে। কারণ আমাদের সিভিলের সাজ্জাদ স্যারকে অনেকেই চিনবেন। তো আমি সাজ্জাদ স্যারের সঙ্গে একটু পরিচিত ছিলাম, মানে পারিবারিক ভাবে না, এমনিতেই, মানে স্টুডেন্ট ছাত্র টিচার হিসেবেই। তো স্যারের সঙ্গে আমি কথা বলছিলাম যে স্যার এরকম কাজ করতে চাই, কারণ আমার বাইরে যাওয়ার ইচ্ছা, তো কি করা যেতে পারে। তো স্যার আমাকে একটা বুদ্ধি দিছিলেন যে দেখো,
তুমি যদি রুয়েটের ল্যাব ব্যবহার করতে চাও তাহলে তোমাকে রুয়েটের স্টুডেন্ট থাকতে হবে। তো এইটা থাকতে পারো দুইটা উপায়ে। একটা, তুমি রুয়েটের ব্যাচেলরের সার্টিফিকেট তুলবা না, যদি না তুলো তাহলে তুমি স্টুডেন্ট থাকবা এবং তুমি ল্যাব ব্যবহার করতে পারবা। আর একটা হচ্ছে তুমি সার্টিফিকেট তুলে ফেলে মাস্টার্সে ভর্তি হয়ে যাও, তাহলে মাস্টার্স স্টুডেন্ট হিসেবে তুমি ল্যাব ব্যবহার করতে পারবা। তো আমি হুম। আসলে সার্টিফিকেট তুলে ফেলছিলাম এই কারণে যে যাতে করে আমি মাস্টার্স এর স্টুডেন্ট হিসেবে ল্যাবটা ব্যবহার করতে পারি, কারণ এবং পাশাপাশি যদি কোনো ধরনের সুযোগ থাকে যেখানে আমার সার্টিফিকেট লাগতে পারে সেখানে যেন আমি ব্যবহার করতে পারি। তো যে কারণে আমি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে ওখানে ছিলাম হচ্ছে মোটামুটি 18 ফেব্রুয়ারিতে বের হয়ে 18 জুন, সরি 19 জুন বা এরকম, বা 18 শেষ পর্যন্ত, আমার সঠিক সময়টা মনে নাই, এরকম ছিলাম 18 শেষ পর্যন্ত মনে হয়। তো তারপরে আমি আসলে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে চায়নায় চলে যাই, ওখান থেকে আমি মাস্টার শেষ করছি। তারপরে আহ, ইরাসমাসে গেছিলাম, ইরাসমাস স্কলারশিপে, কিন্তু সেটা শেষ করি নাই, সেটা মাঝপথে শেষ করে দিয়ে আমি এখানে চলে আসছি আর কি, মানে বন্ধ করে দিয়ে। তো আপনার যেটা প্রশ্ন, যেহেতু আপনার সিজিপিএটা অনেক ভালো, সেহেতু আপনি যদি টার্গেট করেন, আশা করতেছি আপনি যে কোনো জায়গায় চেষ্টা করলে আশা করি হবে। কিন্তু যদি আপনি অন্য জায়গায় করতে চান সেটা অবশ্যই ভালো। কেন ভালো? আমি চায়নাতে যে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি সে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটা অনেক ভালো, এবং এটা অন্যান্য টিচাররা যারা আছে তারা আসলে বিশ্ববিদ্যালয়টা চিনে ভালো। এবং কেন চিনি আমি সেটাও বলছি। তো আমি মাস্টার্স করার সময়ে আমি যখন আমার প্রফেসরের সঙ্গে কথা বলি, মানে আমার মাস্টার্স প্রফেসরের সঙ্গে, তখন বলে যে আশিক তুমি এখান থেকে মাস্টার্স করে কি করবা? তো আমি তাকে বললাম যে আমি এখান থেকে মাস্টার্স করে আমি আসলে এখানে পিএইচডি করার ইচ্ছা নাই, আমি পিএইচডি করব অন্য জায়গায়। তো আমাকে তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আহ, কেমব্রিজ বা হার্ভার্ডে পিএইচডি করো। তো আমি বললাম যে, আমি মনে মনে বললাম যে তোমাদের কাছে এই কথাটা বলা যতটা সহজ, আমাদের কাছে জিনিসটা চিন্তা করাটাও ততটা সহজ না। হ্যাঁ, কারণ কেমব্রিজ হার্ভার্ড তুমি নাম বলে দিলে আর আমি চলে যাব? তো বললো যে সমস্যা নাই, আমি রিকমেন্ড করে দিব, সমস্যা হবে না। তো যাই হোক, এটা আসলে প্রফেসর স্টুডেন্টের অনেক ব্যাপার স্যাপার থাকে শেষ পর্যন্ত। তারপরেও আমি আসলে কেমব্রিজের অ্যাডমিশন পাইছিলাম, কিন্তু ফান্ডিং হয়নি আমার, যে কারণে আমি কেমব্রিজে যাইতে পারিনি। তো ওখান থেকে যাওয়ার পরে আমি যখন ইরাসমাসে আবেদন করি, তখন ইরাসমাসে একটা প্রশ্ন ছিল যে তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছো তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে কিনা। তো আমি দেখতাম যে আমাদের রুয়েটের তো সেরকম কোনো ইয়ে নাই। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করি খুব দ্রুতই একটা অবস্থানে আসবে। তো আমার চাইনিজ ইউনিভার্সিটির র্যাঙ্কিং ছিল বেশ ভালো র্যাঙ্কিং, যেমন এখন হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 39, মানে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা টাইমস হায়ার এরকম হচ্ছে 39 বা 40 এরকম র্যাঙ্কিং। তো সেখানে দেখতাম যে এইটা বেশ কাজে দিছিল। এবং আমি যখন ইরাসমাসে যাই, আমি যখন আমার প্রফেসরকে ইমেল করি, মানে আমার এখন বর্তমানে যে প্রফেসরের আন্ডারে আছি ওই প্রফেসর হচ্ছে, আপনারা যদি চাইনিজ বিশ্ববিদ্যালয়ের নাম জেনে থাকেন, উনি হচ্ছে সিংহুয়া থেকে ব্যাচেলর এবং মাস্টার্স করছে। তো সিংহুয়া হচ্ছে চায়নার এখন বর্তমানে প্রথম ইউনিভার্সিটি, এবং আমার জেজিয়াং ইউনিভার্সিটি হচ্ছে তৃতীয় বা চতুর্থ এই লিস্টে থাকে। তো আমি যখন ইমেল করি, আমার ইমেইলে হচ্ছে কোনো অ্যাটাচমেন্ট ছিল না। তখন বলে যে তুমি তো ইমেল করছো, তোমার ইমেইলে তো অ্যাটাচমেন্টই নাই, তুমি যে অ্যাটাচমেন্টের কথা বলছো। তো আমি পরে ইমেল চেক করে দেখলাম, তাই তো, আমি তো অ্যাটাচমেন্ট দিতে ভুলে গেছি। তো সেই অ্যাটাচমেন্ট না দেখেই আমাকে প্রশ্ন করে যে তুমি কি স্প্রিং এ আসতে পারবা কিনা। তো আমি বললাম যে তুমি যদি ম্যানেজ করতে পারো সবকিছু, আমি যেতে পারবো, আমার সমস্যা নাই। এবং সে ওখানে আসলাম, আমি মাস্টার্স শেষ করলাম। আমি এখন যেখানে যে কোম্পানিতে চাকরি করতেছি, কোম্পানিটা বেশ ভালো। এবং ইন্টারেস্টিংলি আমার কোম্পানির যে আমার ইন্টারভিউ নিছে, আমার যে ম্যানেজার, সে হচ্ছে আমি যেখান থেকে মাস্টার্স কমপ্লিট করছি চাইনিজ, মানে সেও হচ্ছে চাইনিজ, সে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করছে। মানে আমরা দুজনেই হচ্ছে জেজিং এর অ্যালামনাই, মানে জেজিং ইউনিভার্সিটির। তো হয়তো ওইটা একটা কাজে দিছে, বা আমি জানি না কি হয়েছে, বা আহ, কিছু একটা হবে। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি ইউএসএ আসার আগে অন্য জায়গায় যাওয়া, এটা কখনোই খারাপ কিছু না। এটা আপনার প্রোফাইলের এমন কোন জায়গায় হয়তো আপনাকে এনরিচ করবে বা সমৃদ্ধ করবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং আমরা যে বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় কোনো একটু রিসার্চের কাজ করছি, অন্য কোনো দেশে বা অন্য কোনো ল্যাবে আমি কাজ করতেছি, এটা সবসময় আপনার জন্য প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। তো আপনার উত্তর হিসেবে, হ্যাঁ,
আমি পরামর্শ দিব, যদি আপনার কাছে মনে হয় যে আপনি কারণ ইউএসএ তে আসলে এখন বর্তমান পরিস্থিতিটা খুব একটা আমাদের আগে যেরকম পরিস্থিতি ছিল সেরকম হয়তো নাই, কারণ অনেক জায়গা থেকে ফান্ডিং কাট করতেছে বা অনেক কিছু ইন্টারনালি ব্যাপার স্যাপার আছে। তো যদি আপনার কাছে মনে হয় আপনি অন্য জায়গায় থেকে সুযোগ পাচ্ছেন এবং সেটা আপনার জন্য যথেষ্ট মনে হচ্ছে, তো আমি পরামর্শ দিব হ্যাঁ আমি আপনি একটু অ্যাড করবো যেতে ভাই পারেন। এখানে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করার বিষয়ে চিন্তা করি। প্রথম কথা, অনেকেই যারা, এই যে আমি একটু আগে দেখলাম কারা আছে না আছে, ম্যাক্সিমামই গ্রাজুয়েশন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে ভাই প্র্যাকটিক্যালি চিন্তা করা। এখন কিন্তু ওই সময় নাই যে ধরেন ক্যারিয়ারে নিজের সাথে একটু টেস্ট করা, যে আচ্ছা এইটা একটু করে দেখি, ওইটা একটু করে দেখি। এখন ভাই যার যার ফ্রেন্ডরা সব বাংলাদেশে গভর্নমেন্ট জব করতেছে, বড় বড় জায়গায় সেটেল হইতেছে, তার মানে দ্রুত কিছু একটা করতে হবে এবং মেইন টার্গেট হচ্ছে সেটেল ডাউন হওয়া। তো আপনার এখন যেটাই আপনি লাইফে চিন্তা করেন, আপনাকে অনেক দূরে চিন্তা করে কি করে দ্রুত আপনার লাইফটাকে সেটেল ডাউন করে ফেলতে পারেন। মানে আমি এইভাবে চিন্তা করি যে এই এত ট্রায়াল দিয়ে এ করার সময় নেই। এখন আপনি যদি ধরেন অনেক স্কলারশিপ আছে, এই যে ইরাসমাস বলেন, এডিবি জাপান বলেন, কমনওয়েলথ বলেন, শিভেনিং বলেন, এই সমস্ত স্কলারশিপ আপনি পাইতেই পারেন, কিন্তু ম্যাক্সিমাম স্কলারশিপের একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা শেষ করে আপনাকে দেশে ব্যাক করতে হবে। এবং ধরেন আপনি ইরাসমাসই পাইলেন লেটসে, বা ইউরোপের আপনি হচ্ছে যে কোনো কান্ট্রিতে গেলেন, লেটসে ডেনমার্ক, সুইডেন বা নানান কান্ট্রি হইতে পারে, আপনি গেলেন। আপনাকে চিন্তা করতে হবে যে ওইখানে আপনি দ্রুত সেটেল ডাউন হয়ে সিটিজেনশিপ পেয়ে আপনি লাইফ সেটেল করে ফেলতে পারবেন কিনা। কারণ ইরাসমাসে আপনি না হয় চারটা সেমিস্টার চারটা দেশে করতেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু শেষ করার পর আপনার তো দেশে ব্যাক করতে হবে, ওদের রিকোয়ারমেন্ট। না না, ইরাসমাস এরকম করে নাই। আচ্ছা, ইরাসমাস না, তাহলে হচ্ছে সেভেনিং কমনওয়েলথ। আছে, আচ্ছা, সেভেনিং এ কমনওয়েলথ আছে, হ্যাঁ। আচ্ছা, শিভেনিং কমনওয়েলথের আছে, ব্যাক করতে হবে। আচ্ছা, সো এই জিনিসটা একটু চিন্তা করা উচিত। ধরেন আপনি মাস মানে আপনার যদি প্রোফাইল ভালো হয়, আপনি একবারে এমন একটা যান, একটা জায়গায় যান, সেটেল ডাউন হয়ে যান। আর যদি প্রোফাইল একটু নর্মাল থাকে, বিলো 3 বা মানে সিজিপিএ কম থাকে, তাহলে আপনি, আমি অবশ্যই ভাইয়ের সাথে একমত যে বাইরের কোনো কান্ট্রি থেকে একটা মাস্টার্স করা, দেন আপনি পিএইচডি জন্য বা পোস্টডকের জন্য আপনি ইউএসএ তে অ্যাপ্লাই করা, বা কানাডা বা যে কোনো কান্ট্রি হতে পারে। সো অন্য কান্ট্রি ইজ অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন যে শুধু পড়ালেখা না, এটার বাইরের ফ্যাক্টরগুলো চিন্তা করেন, না হলে পরে আর কি বেশ ভালো লেভেলে ভুগতে হয় আর কি। হুম। কিন্তু এখানে আরেকটা ব্যাপার থাকে কি, যে আমরা ব্যাচেলার করে, যেমন আমি এই জন্যই তোকে হচ্ছে বলছিলাম যে টাইম লাইনটা উল্লেখ করতে। যেমন তুই গ্রাজুয়েট করছিস কত সালে? 2020-এ। 2020-এ। তুই আমেরিকায় আসছিস কত সালে? 2024-এ। 24-এ। 2 বছর। যদি একটা, 4 দেখ বছর। যেমন, হ্যাঁ, 2020-24 4 বছর গেছে ও সরি, মাঝখানে। 2020-24 4 বছর, আচ্ছা। এখন দেখ, তোর 4 বছরে তোর প্রোফাইলটা বাংলাদেশে থেকে তৈরি করতে হয়েছে। হুম। কিন্তু একজন যদি ওর ভিতরে কোনো জায়গা থেকে মাস্টার্স পায়, তার প্রোফাইলটা কিন্তু ওইখান থেকে তৈরি হয়ে যাবে। যেমন আমি 2018 সালে রাইট। পাশ করছি, আমি চায়নাতে গেছি 2019 সালে, 22 সালে আমার গ্রাজুয়েট করছি, আমি 23 সালে আমেরিকাতে। আমারও কিন্তু ওই সময়টা ওই 4 বছরই। হ্যাঁ। কিন্তু তোর বাংলাদেশে থেকে যে রিসার্চটা করা লাগছে সেটা কিন্তু আমার করা লাগেনি। আমার নাই, হুম, হুম। মানে করা লাগেনি বলতে আমার নাই, আমি পারিনি। ঠিক আছে, মানে করা লাগেনি বলাটা ভুল হবে, মানে আমি কিন্তু পারিনি। ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু আমরা চলে আসছি। তাহলে ওই যে সময়টা, আসলে এইটা কিছুটা মিনিমাইজ করা যায় যদি কারো বাইরে থেকে নিতে পারে। কারণ বাইরে আরেকটা জিনিস আমি চায়নার ক্ষেত্রে যেটা দেখছি, বিশেষ করে যেহেতু আমি ওখানে ছিলাম, ওখানে যে জিনিসটা দেখছি, যে আমেরিকাতে যেমন তোর প্রফেসর, যদি আমি বলি, তোর সময়ে কয়টা স্টুডেন্ট নিছে? আহ, মানে আমার ডিপার্টমেন্টে। তোর তোর তো তুই যে সেমিস্টারে আসছিস সেই সেমিস্টারে। আচ্ছা, এই সেমিস্টারে একই ডিপার্টমেন্টে। না না, মানে তুই যখন গেছিলি ওই সময়ে তোর না, না, প্রফেসরের আন্ডারে কতজন জয়েন করছিল? আচ্ছা, আচ্ছা, তুমি বুঝছি, 4 জন। 4 জন জয়েন করছিল। ইন্টারভিউ কতজন দিছিল, এটা কি জানিস কিনা? এইটা তো শিওর না, আমার প্রফেসর আবার সবাইকে ইন্টারভিউ নিয়েই নিছে আর কি, অনেকে হ্যাঁ। ইন্টারভিউ নেয়ও না। হ্যাঁ, এখানে একটা ব্যাপার থাকে যে আমরা আসলে আমেরিকাতে যেটা ব্যাপারটা আমি দেখছি, যে প্রফেসরদের ইচ্ছা থাকলেও ওরা সবাইকে নিতে পারে না। ঠিক আচ্ছা। আছে।
কারণ ওদের ফান্ডিং এর লিমিটেশন আছে। ওদের হুম ফান্ডিং এ কতজনকে ওরা সাপোর্ট দিতে পারবে সেটার একটা ব্যাপার থাকে, যে ওরা যদি 4 জন নেয় বা 5 জন নেয় বা 6 জন নেয়, সেই 6 জনকে ওরা সাপোর্ট দিতে পারবে কিনা তার হুম উপরে ভিত্তি করে ওই স্টুডেন্ট নিতে পারে। কারণ এখানে গভর্নমেন্ট সাপোর্টটা কম, এখানে হুম বেশিরভাগই হচ্ছে আমরা যারা আসি প্রফেসর সাপোর্টে, হুম হুম বেশিরভাগই, খুব কমই আসে যারা ফুল ব্রাইটে আসে। ফুল ব্রাইট সেক্টরটা যেহেতু একেবারে আলাদা, ওটা হ্যাঁ ওটা ওটা আলাদা সেক্টর, আলাদা অ্যাপ্লিকেশন প্রসিজার, সবকিছু আলাদা। তো আমরা সাধারণত যারা আসি তারা হচ্ছে প্রফেসর ফান্ডিং আসি। কিন্তু চায়নার ব্যাপারটা যেমন ছিল, যে ওখানে সাধারণত যারা যায় তারা গভর্নমেন্ট স্কলারশিপে যায়। কারণ আমার আহ, বিশ্ববিদ্যালয়ে 159 জন খুব সম্ভবত আমি যখন যাই সেই সময় স্টুডেন্ট নিছে, সবাই হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্টের কথা বললাম, বাকি স্কলারশিপ গুলো আলাদা। তো এইটাতে হয় কি যে প্রফেসরদের চিন্তা করা লাগে না যে আমি একে নিব, এর টাকা কে দিবে, টাকা ওরা গভর্নমেন্ট দিবে, ও যদি গভর্নমেন্ট স্কলারশিপ পায় আসবে, না হলে আসলো না। কিন্তু এইটাতে হয় কি, দেখা যায় যে ওরা অনেক স্টুডেন্ট নিতে পারে। এই জন্য একটা ধারণা থাকে যে চায়নাতে মনে হয় যে কেউ যাইতে পারে, আর আমেরিকাতে মনে হয় যে যে কেউ যাইতে পারে না। ব্যাপারটা আসলে একটু অন্যরকম, যে ওদের আসলে টাকা পয়সা দেয়া নিয়ে চিন্তা করা লাগে না, কিন্তু আমাদের আসলে আমেরিকাতে অনেক চিন্তা ভাবনা করা লাগে। তো এইটা বলার কারণটা হচ্ছে এরকম যে এই যে সময়টা কিছুটা হচ্ছে মিনিমাইজ করা যায়, কারণ ওইখানে হয়তো একটু কম কোয়ালিফিকেশন থাকলে, যেমন তোর তোর যেরকম কোয়ালিফিকেশন তুই বাংলাদেশ থেকে তৈরি করছিস, ওইরকম কোয়ালিফিকেশন বাংলাদেশ থেকে কয়জন করতে পারবে? ভাই, এখানে কিন্তু আমার একটা বিষয় আছে। এই যে আপনি চায়নাতে গেছেন বা বাইরে মাস্টার্স করছেন, এখানে বিষয়টা হইতেছে, ভাই আপনার সিজিপিএ যা থ্রির উপরে আছে, কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটির কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম থ্রি, এবং যে থ্রির নিচে আছে তার গল্প আপনি জীবনে কোনোদিন বুঝতেও পারবেন হ্যাঁ, না। এই 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 কারণে আমি হ্যাঁ, হচ্ছে এই এটাকে এই একটু এই এইটার ক্যাটাগরাইজ জন্য করি। এটার জন্য তোর আগে আমি আরেকজনের আসলে করতে চাইছিলাম। ওই যে আমাদের 10 ভাই, তার হচ্ছে 2.89, কিন্তু তোর পাবলিক, তোর যেমন হুম রিসার্চ হুম প্রোফাইল অনেক ভালো, ওই ভাইয়ের কিন্তু সেটাও ছিল না। আচ্ছা। হ্যাঁ। তো আমি সেইটা হচ্ছে আগে সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভাইয়ের আসলে জব নিয়ে একটু ইয়ে চলতেছে, মানে নেগোসিয়েশন চলতেছে, যে কারণে ওটা করতে পারি নাই। তো এটা এই কারণে ভাই পরবর্তীতে। আমি একটু এই জায়গাটাতে একটু ক্যাটাগরাইজ করে ভাগ করতে চাই। প্রথমত, যাদের সিজিপিএ 3.5+ আছে, এখানে অনেকে কমেন্ট সেটা করেছে সেটা তো মেকানিক্যালে 3.76 আছে বা এরকম। আমি স্পেসিফিক অ্যান্সার দিব, তার আগে বলি যাদের 3.5+ আছে তাদের এত রিসার্চ নিয়ে চিন্তা ভাবনা না করে তাদের ফোকাস করা উচিত জিআরই টোফেলে স্কোর ভালো করা, হুম ভালো একটা এসওপি লেখা, ভালো একটা এলওআর লেখা, এনাফ। হুম তোমার রিসার্চ নিয়ে এত মাথা ঘামাইতে হবে না। হুম যার সিজিপিএ 3 থেকে 3.5 এর মধ্যে আছে, সে অনেক জায়গার এলিজিবল। ওর প্রোফাইলটা একটু অন্য কিছু দিয়ে একটু ভালো করার ট্রাই করতে হবে। সে হয়তো দেখা গেছে যে দু একটা পাবলিকেশন করার চেষ্টা করতে পারে, সাথে জিআরই টোফেলের স্কোর টেস্কোর ভালো করতে পারে, বা স্পেসিফিক ভাবে আপনার মতো প্রোফাইল যারা একটু দেশের বাইরে, অবশ্যই অন্য কোনো কান্ট্রিতে মাস্টার্স করার ট্রাই করতে পারে। এটা অবশ্যই সাজেস্টেড তাদের জন্য। হ্যাঁ, যদি আর করতে পারে যে তাহলে অবশ্যই ভালো। হ্যাঁ, আর যে পাপিগুলা থ্রির নিচে, এদের এদের ঘটনা আলাদা। হুম এদের বিষয়টা হইতেছে যে এই পাপকে ঢাকা লাগবে। এই ঢাকার জন্য আমি প্রথমত সাজেশন দেই যে যদি কারোর সুযোগ থাকে বাংলাদেশ থেকে একটা মাস্টার্স করা। ও, আপনার একটা দারুণ ইয়ে বলি, আমার জাহাঙ্গীরনগরের উইকেন্ড মাস্টার্স করছে, এটা গতকালকে ট্রান্সফোর্টে দিয়ে ইভালুয়েশন করছি, তো ওটা ওরা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ডে মাস্টার্স ধরছে। আচ্ছা। সো দ্যাট মিনস বাংলাদেশের যে এই যে উইকেন্ড মাস্টার্স বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইস্ট ওয়েস্ট কিছু ইউনিভার্সিটি সাজেস্ট করে, এগুলোও মানে এইগুলা করে তার ব্যাচেলরের সিজিপিএটাকে সে একটু ব্যাকআপ দিতে পারে। সাথে সাথে যেহেতু এই একটা বছর সময় পাওয়া যায়, এই এক বছরের মধ্যে সে যদি পারে, দেখা যাচ্ছে তার ইউনিভার্সিটির কোনো একটা ছোট ভাইয়ের সাথে কাজ করতেছে, তার সাথে যোগাযোগ করে একটা পাবলিকেশনে একটু হেল্প করলো, বা সে এই সময়টাতে একটু জিআরই বা আইএলটিএস এর প্রিপারেশন দিয়ে একটু ইয়েটা ভালো করলো। অর্থাৎ এই 1 থেকে 1.5 বছর আমি তাকে বলি যে যেহেতু পাপ করে ফেলছো, তাহলে এই 1.5 বছর প্রায়শ্চিত্ত করো, একটু প্রোফাইলটারে গোছাও, প্রোফাইলটারে সাজাও, একটু স্ট্র্যাটেজিক হও, তারপরে তুমি হচ্ছে অ্যাপ্লাই করো। এইটা হচ্ছে যারা বিলো 3 আছে আমি তাদের ক্ষেত্রে সাজেস্ট করি আর কি। হ্যাঁ, তো মানে ওইটাই হুম হচ্ছে আমি বলতে চাই, মানে এই যে সিজিপিএ কম থেকে
দেখা যায় যে বিশেষ করে চায়নার ক্ষেত্রে আমি দেখছি, মানে অন্যান্য দেশে আসলে স্কলারশিপ লিমিটেশনটা খুব ইয়ে, কিন্তু চায়না এখন অনেক পরিমাণে স্কলারশিপ দিচ্ছে। তো সুবিধাটা হয় কি, যে সিজিপিএ যাদের কম, তারাও দেখা যায় যে যদি অনেকগুলো ইমেইল করে কোথাও না কোথাও বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ওদের অনেক দিচ্ছে। এইটা হচ্ছে একটা ই থাকে। তো সেটাই হয় কি, যে যদি ওই যে মাস্টার্স করার সময়ে ওই প্রোফাইলটাও হচ্ছে একইভাবে তোর সিজিপিএ কম্পেনসেট করা যায়, এবং সেটা বাইরের এক্সপিরিয়েন্স হিসেবেও হচ্ছে কাউন্ট হয়। তো যেটা হচ্ছে আমার ক্ষেত্রে কাজে দিছিল আর কি। আচ্ছা, এখানে একটা কোশ্চেনের অ্যান্সার দেই ভাই। মহিবুল একজন কোশ্চেন করছে, উনি হ্যাঁ, না মেকানিক্যাল। তুই কোশ্চেন হচ্ছে পরপর চলে যা, দিয়ে কোশ্চেনের আচ্ছা আনসার আচ্ছা। দিতে থাক। সো প্রথমত আমি মহিবুল একটা কোশ্চেন জিনিস, করছে যে উনি মেকানিক্যাল ডিপার্টমেন্টে উনি টার্গেট করতে চান 2027-এর ফল। ওনার সিজিপিএ 3.76, উনি কিভাবে কখন ইমেল করবেন? আচ্ছা, ওনার কোশ্চেন দিয়ে আমি টাইম লাইন নিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো বুঝবেন। ধরেন, এই যে হায়ার স্টাডি একটা সেমিনার আছে, ও আচ্ছা, ওটা তো জয়েন করে না একটু ওর সাইড মনে হয় টক একটু। হ্যাঁ হ্যাঁ, আমি সাইড মিউট টক। করে দিচ্ছি। আচ্ছা, সো আমি টাইম লাইন নিয়ে একটু কথা বলি যে কখন কি শুরু করবেন। সো প্রথমত, আগের সেমিস্টার নিয়ে চিন্তা করেন। ইউএস এর মেইন সেমিস্টার হচ্ছে স্প্রিং শুরু হয় জানুয়ারি থেকে, ফল শুরু হয় হচ্ছে আগস্ট থেকে, আর সামার হচ্ছে এপ্রিল মে, এরকম। সামারে তো সাধারণত অ্যাডমিশন হয় না, মেইনলি ফল। তো ধরেন 2027, এখন তো 26-এর জানুয়ারি, তো 26-এর ফলের হিসাব বাদ দেই, 27-এর ফল ধরেন আপনি হচ্ছে জয়েন করতে চান। 2027-এর ফল মানে কি? 2027-এর অগাস্ট মাসে আপনি আমেরিকায় থাকতে চান। তাহলে 2026 সালের ডিসেম্বরের 1 তারিখে অনেক ইউনিভার্সিটির পোর্টাল অফ হয়ে যাবে, প্রায়োরিটি ডেডলাইন আর কি, 2026-এর ডিসেম্বরের 1 তারিখে। তার মানে কি, ডিসেম্বরের 1 তারিখের মধ্যে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন তাদের হাতে থাকতে হবে। তাই যদি হয় তাহলে আপনার অ্যাপ্লাই করতে হবে ধরেন নভেম্বরের লাস্ট উইকে, বা ধরেন তারও আগে, কারণ আপনার এলওআর যাইতে টাইম লাগবে, তারপর ইটিএস থেকে জিআরই স্কোর পাঠাবে, নানান কিছু। তাহলে তার আগের 2 মাস আপনি প্রফেসর ইমেইলিং টাইম রাখেন, মানে ধরেন অক্টোবর নভেম্বর আপনি হচ্ছে ইমেইলিং করবেন। যদি আপনার প্রোফাইল ভালো থাকে তাহলে হচ্ছে এই লাস্টের দিকে করবেন, আদারওয়াইজ হয়তো আরো আগে। সো অক্টোবর নভেম্বর আপনি হচ্ছে ইমেইলিং পিরিয়ড আপনার। দেন ডিসেম্বর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। অক্টোবর নভেম্বর যদি আপনার ইমেইলিং পিরিয়ড হয়, তাহলে জিআরইর জন্য যদি 4 মাস আমি সময় রাখি, তাহলে আরো 4 মাস আগায় আসবে জিআরই টোফেল মিলায়। তো ধরেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। সো মোটামুটি এই জুন থেকে যদি কেউ শুরু করে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাসের মধ্যে সবকিছু হয়ে যায়। অক্টোবর নভেম্বরে হচ্ছে ইমেইলিং, দেন হচ্ছে ডিসেম্বরে আপনার অ্যাপ্লাই, তারপর হচ্ছে বসে থাকা। দেন ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার ইউনিভার্সিটিগুলো রেসপন্স করা শুরু করবে। দেন এপ্রিল, মে, জুন, এই এই টাইমের মধ্যে আপনি আপনার ভিসা বা এইসব জিনিসপত্রগুলো পাবেন। ফাইনালি হচ্ছে জুলাইয়ের লাস্ট উইক বা জুলাইয়ের মাঝামাঝিতে আপনি হচ্ছে ট্রাভেল করবেন। এই হচ্ছে ওভারঅল টাইম লাইন আর কি। তো ওনার সিজিপিএ যেহেতু ভালো আছে, আপনি জাস্ট জিআরই টোফেল বা এগুলোতে ফোকাস করে আগাইতে পারেন। আরেকজন বলতেছে যে ইউএসএ তে তো এখন টাফ আমাদের জন্য। আচ্ছা, এটা তো আপনি অ্যান্সার দিলেন। ইমন বলতেছে, ভাই একটা রিসার্চ পেপার সাবমিশনের পর 5-6 মাস টাইম নেয় ফুলি অ্যাপ্রুভ হইতে, মাঝে মাঝে 1 থেকে 1.2 ইয়ার্সও টাইম লাগে, এজন্য কি করা যায়? আচ্ছা, প্রথমত এইটা একটা আলাদা ডোমেইন লিটারেলি, যে আপনি কিভাবে জার্নাল সিলেক্ট করবেন, ওই জার্নালের আর্টিকেল প্রসেসিং চার্জ আছে কিনা, কতদিন টাইম লাগে, ফার্স্ট ডিসিশন দিতে কতটুকু সময় নেয়, প্রত্যেকটা রিভিউ হইতে কতটুকু। তো আপনি আপনার ফিল্ডের কিছু ওয়েবসাইট আছে, যেমন দোআজ, DOAJ, বা স্কোপাসে জার্নাল ফাইন্ডার, বা হচ্ছে ওয়েব অফ সায়েন্স পোর্টাল, বা Dimension.ai, বা হচ্ছে ভস ভিউয়ার। এইরকম পোর্টালগুলো থেকে আপনি আহ, আপনার অ্যাবস্ট্রাক্টটা যদি সাবমিট করেন, ওই রিলেটেড জার্নাল আপনাকে খুঁজে দিবে প্রথমত। ওই জার্নালগুলোর মধ্যে ঢুকে রিসেন্ট পাবলিকেশনগুলো দেখবেন যে ওদের এভারেজ টাইম কেমন নেয়। সেই অনুযায়ী আপনি হচ্ছে জার্নাল সিলেক্ট করবেন যে কোন জার্নালটাতে আপনি আপনার পেপারটা দিবেন, এবং সেটা র্যাঙ্কিং বা এপিসি টেপিসি এগুলো তো চুজ করবেনই। সো এটা একটা অপটিমাইজেশন কাইন্ড অফ স্ট্র্যাটেজিক একটা ডিসিশন নেওয়া যে কোন জার্নালে সাবমিট করবে। এই কারণে একসাথে 2-3টা কাজ করা ভালো। এবং একটা পেপার ধরেন সাবমিশন করে দিলেন, আরেকটা পেপারের কাজ সাথে সাথে চলতেছে, যাতে এই গ্যাপটা না ইয়ে হয়। দেন নুক্কা আমার ফ্রেন্ড,
ও বলতেছে যে আর দেয়ার এনি বেনিফিটস টু হ্যাভিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ রেলিভেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ড ইফ আই অনলি হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি অ্যান্ড হ্যাভ নো অ্যাডিশনাল পাবলিকেশনস ইভেন দো আই এম capable of producing medium level research papers using the data I already have during my working years. আচ্ছা, আমি যেটা বললাম যে এইখানে কিন্তু, আচ্ছা ও যেহেতু আমার ফ্রেন্ড, আমি তুই করে বলি, এইখানে কিন্তু হচ্ছে যে পাবলিকেশন করতেই হবে বিষয়টা এরকম না হায়ার স্টাডির ক্ষেত্রে। সো ও হ্যাঁ, ওর কোয়েশ্চেন থেকে আরেকটা ভালো টপিক বের হয়ে আসছে। অনেকে ভাই জানেন যে বলে যে ভাই আমি তো ব্যাচেলর শেষ করছি, আমার তো কোনো প্রজেক্ট এক্সপিরিয়েন্স নাই, আমি তো কোনো জব করি নাই, আমি সিভিতে লিখবো কি, আমার সিভিতে তো লেখার মতো কিছু নাই। ভাই এখানে কিছু মজার জিনিস আছে। আমি কি করতাম জানেন? আমাদের আন্ডারগ্রেডে তো আমরা অনেক ল্যাব করছি না, হুম। তো অনেক সেশনাল করছি, এবং ফাইনাল ইয়ারের দিকে তো স্পেশালি অনেক এই ধরনের প্রজেক্ট থাকে, আমি ওইগুলারে প্রজেক্ট বানাই নিতাম। ঠিক আছে, ওইগুলারে কারণ প্রজেক্ট, না, এটা ব্যাপারটা হচ্ছে কি যে ওইগুলো আসলে প্রজেক্টই আমরা জানি না, এক্স্যাক্টলি আমাদের আমরা আসলে জানি এটা না, শেখায় না, আমাদের যে শেখায় না, আমরা যে রাইট? এই জিনিসগুলো সিভিতে লিখতে পারি এই জিনিসটা আমাদের শেখায় না। ভাই এটা জানে না ম্যাক্সিমাম লোকজন। তো এই কারণে আপনার আমি ওগুলারে কি করি, সুন্দর পুরো প্রজেক্ট বানাই নেই, বানাই ওই প্রজেক্টের মধ্যে কি কি করছি না করছি সব সিভিতে আমি লিখি। এইবার আমি ওইটারে কোন জায়গায় ঢুকাই দিই, যে আমি আন্ডার গ্রেডে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। কার আন্ডারে? আমার ওই সুপারভাইজারের আন্ডারে। কি হুম। নিয়ে কাজ করছি? আমি এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি। আমি মিথ্যাও বললাম না, কিছু বললাম না, আবার আমি দেখাইতে পারলাম যে আমি কি কি নিয়ে কাজ করছি। সো প্রথম কথা হচ্ছে, এই যে নোকার কোশ্চেনের রিপ্লাই দিতে পারি, এক হচ্ছে যে আন্ডারগ্রেডের এই প্রজেক্টগুলোকে দেখানো, যদি কারোর এক্সটার্নাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, আর যদি থাকে দেন এক্সটার্নাল যে কাজগুলো করছি ওই কাজগুলোকে সুন্দর করে প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 এইভাবে দিয়ে দেন হচ্ছে দেখানো যে কোন প্রজেক্টের আন্ডারে আমি কি কন্ট্রিবিউট করছি। এটা রিসার্চ পেপারের মতোই ইম্পর্টেন্ট, এবং আমার এখানে অনেক অসংখ্য মানুষ আছে যাদের এরকম রিসার্চ পেপার নাই কিন্তু খুব ভালো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে চলে আসছে। সো কিন্তু এটা সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? না সাজাইতে পারলে হবে না। তারপরে বলছে যে আসিফ ভাই, যাদের সিজিপিএ 2.92+ তারা ইউএসএ তে পিএইচডির জন্য মুভ করার আগে মাস্টার্স এর জন্য কোন দেশ চুজ করতে পারে? এটা ভাই আপনি রিপ্লাই দেন, যে মাস্টার্স এর জন্য কোন দেশ চুজ করা মাস্টার্স ভালো? এর জন্য এই অবস্থায় যদি আপনারা কোনো দেশই করতে পারেন তাহলে আমি প্রথমেই চায়না বলবো, যেহেতু আমি সেখানে মাস্টার্স করছি। এছাড়াও আপনি মালয়েশিয়াতে আহ, দেখতে পারেন। এবং আমরা যদি স্কলারশিপের কথা চিন্তা করি তাহলে ব্রুনাইয়ে, ব্রুনাই বেশ ভালো, এবং ব্রুনাইয়ে ওরা সরকারি স্কলারশিপ দেয়, ব্রুনাই দারুস সালাম নাম। এছাড়াও আপনার হাঙ্গেরি দেখতে পারেন। আর তারপরে জাপান, কোরিয়া, মানে আমাদের এশিয়ান যে দেশগুলো আছে আপনারা সেইগুলো আমার মনে হয় যে আপনি দেখতে পারেন। আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো। আর হচ্ছে ভাই ইউনিভার্সিটি ডেডলাইনের পরে স্যাররা এলওআর সাবমিট করলে, আচ্ছা এইটার আসলে উম, এটা আসলে ডিপেন্ড করে। যেমন অনেক হুম। ইউনিভার্সিটি হয় কি, যে রোলিং ডেডলাইন চলে, যে ওরা সমস্ত ডকুমেন্ট যখন সব এক জায়গায় হয়। আচ্ছা আমি সিস্টেমটা আপনাকে বলি। আমরা যে অ্যাপ্লাই করি, এই অ্যাপ্লিকেশন যে সমস্ত প্যাকেজ ডকুমেন্ট ম্যাটেরিয়াল যা যা থাকে, প্রথমত যাই হচ্ছে গ্রাজুয়েট স্কুলে। তো গ্রাজুয়েট স্কুল ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট, তারপর সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা এগুলো সব চেক করে। চেক করার পরে যখন সবকিছু দেখে যে না এ হচ্ছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট মিট করে, তখন সমস্ত ডকুমেন্ট সবকিছু প্যাকেজ আকারে করে এবার ডিপার্টমেন্টে পাঠায় দেয়। দেন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা এক জায়গায় বসে বোর্ডে বসে, এবার হচ্ছে ওরা পড়ে যে আচ্ছা কি অ্যাপ্লাই করছে, এসওপি পড়ে, এটা ওটা সবকিছু চেক করে। দেন ওরা ওদের ডিসিশনটা জানায় গ্রাজুয়েট স্কুলকে। দেন গ্রাজুয়েট স্কুল আমাদের সাথে আবার কমিউনিকেট করে। এই হচ্ছে মূলত লুপ। ওনার ক্ষেত্রে যেটা বলবো যে যদি ওই ইউনিভার্সিটির ডেডলাইন আসলে স্ট্রিক্ট ডেডলাইন হয় তাহলে ঝামেলা, আর রোলিং ডেডলাইন হইলে আপনার সমস্ত ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল এক জায়গায় হইলে তারপরে হয়তো ওরা পাঠাবে। বাট এটা করা উচিত না আর কি, মানে ডেডলাইনের মধ্যেই এলওআর সাবমিট করা উচিত। হুম। এলো আর আসলে পরে ওই মানে তুই যেটা বলে যে এটা আসলে ডিপেন্ড করে, যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে এরকম যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলেন, এলওআর এর জন্য একটা 1 সপ্তাহ বা 10 দিন আপনাকে একটা হুম। সময় দিতে পারে। তবে বেশিরভাগই হয়তো না দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ দেখেন যে একটা ডিপার্টমেন্টে যদি ছাত্র নেয় 10 জন, ওদের অলরেডি 100 জন আবেদন করে ফেলছে। আপনাকে একজনকে বাদ দিয়ে দিলে ওদের কোনো কিছু যায় আসে না। হুম। সরি, এটা সেন্সর লাইট বন্ধ হয়ে যাচ্ছে বারবার।
তো এই জন্য মানে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ডেডলাইনের আগে জমা দিতে, আহ, যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াই যেতে পারেন আর কি। তবে এটা এটা হুম। এটা এটা সত্যি যে এটা আসলে নির্ভর করে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় সময় দেয়, তবে বেশিরভাগ গুলোতেই না দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন আমি একটা জিনিস শেয়ার করি যে এই মানে লো সিজিপিএ হইলে হয় কি আপনি যা করছেন, আমি জাস্ট এতটুকু বলি যে লো সিজিপিএ মানে এই না যে আপনার সবকিছু শেষ। হুম, এখন আরো একটা বিষয় এই এই সেশন থেকে দেখবেন যে আমেরিকা বা এরকম হায়ার স্টাডি করতে চাই সবাই, কিন্তু কথা হইতেছে ভাই আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমি আহ, রুয়েটের অনেক ছোট ভাইয়ের কাছে আমি অ্যাপ্রোচ করছি, ওদেরকে সব মানে গাইডলাইন টাইন সব সাজাই গোছাই দিছি, তাও যেই এবার কাজ দেই যে ঠিক আছে এবার এই মডেলটা অ্যাপ্লাই করো, আর ভাই খুঁজে পাওয়া যায় না, আর নক দেয় না। তো এখন কথা হচ্ছে যে স্বপ্ন থাকা ভালো কিন্তু কাজ তো করতে হবে। এই যে আমি যখন বুঝছি যে আমার সিজিপিএ কম, আমার পরিশ্রমটা অন্যদের থেকে বেশি, তো আমার তো কাজ করতে হবে, আমার তো অনেক কিছু হুম, স্যাক্রিফাইস করতে হয়েছে। অনেকে অনেক চিল করছে, অনেক কিছু করছে, আমার ওই সময় বসে বসে নানান কিছু চিন্তা করতে হয়েছে। তো আপনার তো ওই গাটসটা থাকা লাগবে যে না আমি, আমাকে পরিশ্রম করতে হবে অন্যদের থেকে আরো বেশি করতে হবে। এবং যখন একটার পর একটা রিজেকশন আসবে, সর্বপ্রথম যে মেন্টালিটিটা থাকা উচিত যে রিজেকশনকে অ্যাকসেপ্ট করতে পারা, যে না আমার রিজেকশন আসবে এবং আমার এই রিজেকশন দিকে তাকাইলে বসে থাকলে হবে না। আমি নিজেকে একটা উদাহরণ দিতাম যে আমি নামছি একটা ব্যাট হাতে নিয়ে, আমার সামনে প্রচুর লোকজন আছে, সবাই আমার দিকে বল ছুড়ে মারতেছে, আমার শুধু একটা এদিকে 4 মারতে হবে, এদিকে 6 মারতে হবে, কিন্তু আমার হাঁটতে হবে, থেমে গেলে হবে না। তো হোয়াট এভার হ্যাপেন্স ইন মাই লাইফ, আমাকে আগাইতে হবে। আর নিজের যা যা আছে এইগুলোতে সর্বোচ্চ পরিমাণে আর কি মানে কি বলে এগুলোরে স্ট্রংলি দেখাইতে হবে যে আমার এই এই আছে, এইভাবে এইভাবে হাইলাইট করতে হবে। আমি একটু জাস্ট আমার ওয়েবসাইটটা একটু সবাইকে দেখাই। এটার কারণ হলো আমি ছোট ছোট কাজগুলোকে কিভাবে সাজাইছিলাম। তো আপনার গুগল সাইট ইউজ করে কাজ করতে পারেন। তো এইখানে এটা জাস্ট আমার একটা ওয়েবসাইট। আমি ইভেন প্রজেক্টে ঢুকি। আচ্ছা, এই যে ধরেন এই যে হোয়াইল ওয়ার্কিং অ্যাট রুয়েটে, সো আমি সুন্দর মতো করে একটা প্রজেক্ট বানাই নিছি। এই প্রজেক্ট কার সাথে কি কাজ করছি, কিভাবে করছি সব বলছি, এইখানে কি কি নিয়ে কাজ করছি আমি বলছি। সো এইভাবে আপনি রুয়েটে আপনার ফিল্ড রিলেটেড, ধরেন আপনি আপনার ফিল্ড চুজ করলেন যে আপনি আহ, এরকম হাইড্রোলজিক মডেলিং নিয়ে কাজ করবেন, আপনি ওই রিলেটেড 3-4টা প্রজেক্ট আপনার একাডেমিক্স থেকে বের করেন, করে ওয়েবসাইট বা আপনার সিভিতে এরকম সুন্দর করে এগুলো লেখেন যে প্রজেক্ট নাম্বার এত, এখানে এই মেথড নিয়ে কাজ করছেন, এই এই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছেন। তো এখানে ধরেন এই জিনিসপত্রগুলো সুন্দর করে আপনি লেখেন, আপনার সিভিতেও এগুলো লেখেন। তারপরে যদি কারোর পাবলিকেশন থাকে, তো পাবলিকেশন গুলো তো শুধু সিভির মধ্যে ওইভাবে বোঝানো যায় না। সো আপনি এখানে প্রত্যেকটা পাবলিকেশনের জন্য আলাদা করে একটা একটা সেকশন তৈরি করেন, করে আপনি সেখানে বলেন যে এইটাতে আপনি কি কি কাজ করছেন, কি ধরনের মেথড ইউজ করছেন, এই সেম জিনিস এইগুলো আপনি হচ্ছে শো করেন। একইভাবে আমি যদি একটু আহ, আর একটা জিনিস দেখাই। তো এইখানে হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমার একটা সিভি। এই সিভিতে এই যে যেমন প্রজেক্ট সেকশনে যে কতগুলো প্রজেক্ট করছি, এই এই প্রজেক্ট করছি, কোথায় কাদের সাথে করছি, এখানে আমার কন্ট্রিবিউশন কি ছিল, সেই প্রজেক্টগুলো বলা। একইভাবে যদি কারোর পাবলিকেশন থাকে, তো ওই পাবলিকেশনগুলোতে কি ধরনের কন্ট্রিবিউট করছি কি না করছি এগুলা হচ্ছে উল্লেখ করা। সফটওয়্যার প্রফিসিয়েন্সিতে কি কি সফটওয়্যার আমি জানি না জানি এবং তারা যে জিনিসপত্রগুলো চায় সেইগুলো হচ্ছে এখানে উল্লেখ করা। তো এরকম ভাবে প্রজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কি, মানে একদম নর্মাল প্রোফাইল থেকে একটা ভালো লেভেলের প্রোফাইলে যাইতে আর কি। সো আপনারা এটা ইউজ করতে পারেন আর কি। এটাই ছিল আমার একটা সাজেশন, আর বোধহয় কোশ্চেন নাই ওরকম। আচ্ছা আরিফ, এমএসসি ছাড়া পিএইচডি তে কি প্রিফারেন্স পাওয়া যায়? আচ্ছা, এইটা ইউএস এর কিন্তু অন্যতম একটা বিষয় হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আসলে ডিরেক্ট পিএইচডি তে আসে, ব্যাচেলর শেষ করে ডিরেক্ট পিএইচডি। সো
কিন্তু ডিরেক্ট পিএইচডিতে আসতে হলে সত্য কথা এটাই যে একটু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকা ভালো। প্রফেসররা আসলে চায় যে ছেলেটা দু চারটা পাবলিকেশন করছে, পেপার টেপার লিখতে টেখতে জানে, এরকম, বা হচ্ছে জিআরই দিছে, জিআরই ভার্বাল স্কোর ভালো, যে না ওর ইংলিশ ভালো একটু, আহ, বা আইএলটিএস টোফেলের রাইটিং স্কিলগুলো একটু চেক করে, যাতে ওকে এসে অনেক কিছু না শেখাইতে হয়, সে কিছুটা জেনে শুনেই আসে। তো যদি এই জিনিসপত্রগুলো ভালো থাকে, দু চারটা পাবলিকেশন থাকে, প্লাস এই স্কোর টেস্কোর গুলো ভালো থাকে, তাহলে ডিরেক্ট পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারো আর কি, ফরহাদ। আর না হলে আমি বলবো যে মাস্টার্সে অ্যাপ্লাই করা ভালো। কিন্তু মাস্টার্সে একটু আরো কিছু কিছু মিসকনসেপশন আছে, যেমন অনেকে শুরুতেই বলে যে ভাই মাস্টার্সে তো ফান্ড পাওয়া যায় না। আরে ভাই, ফান্ডিং ফান্ডিং তো অবশ্যই আছে, মাস্টার্সে তো ফান্ডিং একটু কম, কিন্তু তার মানে এই না যে মাস্টার্সে ফান্ডিং নাই। অনেকে বলে যে ভাই স্প্রিং সেমিস্টারে তো মানুষজন নেয় না। বিষয়গুলো এরকম জেনারেলাইজড করা উচিত না। আপনি ওই ডিপার্টমেন্টে একটু চেক করেন, দেখেন তারা কবে নেয় না নেয়, তাদের সাথে একটু কথা বলেন। না, সো এটার উত্তরে তুই তুই কোন সেমিস্টারে আসছিস? আমি আসছি হচ্ছে, তো আমি ভাই সামারে আসছি, আমার একটা কাহিনী ছিল। মানে এইটা হচ্ছে বল যে মানুষ যেটা বলে সেটা আসলে ভুল বলে, এটা হ্যাঁ, আসলে ঠিক, বা এটা আসলে ঠিক না। যেমন আমি নিজে স্প্রিং এ আসছি। আচ্ছা, আমি তো সামারে আসছি, কেউ হ্যাঁ, কল্পনাই করতে পারে না যে সামারে স্টুডেন্ট আসতে পারে আর কি। হ্যাঁ, মানে এইগুলো আসলে যেটা চিন্তা ভাবনা করে বা যাদের কাছ থেকে শোনে এই জিনিসগুলো আসলে ভুল শোনে। এইটা এটা হচ্ছে বলা দরকার যে আপনারা চেষ্টা করতে থাকেন তারপরে। লাস্ট একটা কোয়েশ্চেন ভাই, ওভারঅল আইএলটিএস 7 বাট স্পিকিং এ 6 থাকলে কি ফান্ডিং এর সমস্যা হয়, স্পেশালি টি এর জন্য? আসলে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া খুব কঠিন, কারণ ওই সেমিস্টারে যারা এখানে আসতেছে, যতগুলো মানুষজন, তাদের মধ্যে যদি আপনার পজিশনটা ভালো হয় তাহলে পাবেন, না হলে পাবেন না। বিষয়টা এরকম, যেমন আমার এখানে অনেকে আছে যে 6 দিয়েই সে হয়তো টিএ পেয়ে গেছে। বা আরেকটা সুবিধা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ফান্ডিং এর অপশন থাকে, মানে এই আরএটি এর পাশাপাশি জিএ থাকে, এবং আমার ইউনিভার্সিটিতে অনেকে জিএ নিয়ে আসে আর কি, এবং ভালো ফান্ডিং পাওয়া যায়। তো এইটার অ্যান্সারটা না ভাই আমি টিএ বুঝতেছি না কি টিএ টিএ আর এর সঙ্গে জি এর পার্থক্য কিরকম? ও, এইটা মানে হচ্ছে ওইটা ধরেন কোনটা? ভাই, ধরেন হচ্ছে যে একটা ইউনিভার্সিটির আইডি কার্ড ডিপার্টমেন্ট, তো আইডি কার্ডে যে রিসিপশনে আছে সে একজন জিএ, গ্রাজুয়েট আচ্ছা, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট। মানে ওই যে অন ক্যাম্পাস জব যেগুলো আমরা বলি নাকি? আমাদের অন ক্যাম্পাস কিন্তু আলাদা। আচ্ছা, আচ্ছা। আমাদের অন ক্যাম্পাস আছে, অন ক্যাম্পাস জবগুলো যেমন ধরেন ক্লিনিং, ডাইনিং, এটা ওটা হুম, হুম, নানা হুম, কিছু, এগুলো তো আছেই। অন ক্যাম্পাস গুলো আওয়ার বেসিসে, এবং ওইটার কারণে আপনি টিউশন ওয়েভার পাবেন না। কিন্তু হুম। জিএ গুলা আপনি হচ্ছে একদম আরএটি এর মতোই স্যালারি, এবং আচ্ছা। টিউশন ওয়েভার পাবেন, টিউশন আচ্ছা, আচ্ছা। ওয়েভার প্লাস স্যালারি। তো এটা এটা মনে হয় আমাদের এটাতে নাই, এই জন্য তো আমি এটা ফান্ডিং দেখি নাই। অপরচুনিটি অনেক বেশি আর কি। আচ্ছা, আচ্ছা। এই আর হলো। এই তোদের ওইখানে টিএটা কেমন হয় জানি না, এই ভাইয়ের উত্তরে। আমার যে বিশ্ববিদ্যালয়ে আমি আছি এইটাতে যে এরকম দেখতাম যে টিএটা সাধারণত দেখা যায় যে যে আমার প্রফেসরই কোনো একটা কোর্স নিচ্ছে আন্ডার, হুম হুম সেই কোর্সের জন্য টিএ লাগবে, তো সাধারণত সে নিজের স্টুডেন্টকে দিয়ে দেয় হুম সেই হুম হুম টিএটা সাধারণত। তো এর বাইরে যদি দেখে যে না, স্টুডেন্ট দেওয়ার পরেও তার অন্য কোন স্টুডেন্ট আছে যার টিএ প্রয়োজন, তখন সে হচ্ছে ডিপার্টমেন্টকে জানায় যে আমার এই স্টুডেন্ট আছে, যদি কোনো আন্ডার ক্লাসের জন্য টিএ প্রয়োজন, তুমি যদি না পাও, মানে ওটা ডিপার্টমেন্টকে বলে, তখন ডিপার্টমেন্টকে বলে যদি না পাও তাহলে আমাকে জানাও, আমি আমার স্টুডেন্ট দিব। তো এটা হয় কি, যদি দেখা যায় যে আমার প্রফেসর যেমন সয়েল মেকানিক্স নিত, তো আমি হইতাম বা আমার আরেকটা ল্যাবমেট হইতো, তো এটা অল্টারনেটিভ করতো ও। তো এক সেমিস্টারে আমাকে দিত, এক সেমিস্টার আমার ল্যাবমেটকে দিত। তো আর আর এ আর টিএ দিয়ে হচ্ছে অল্টার করতো, একবার টিএ দিত একবার আর এ দিত এরকম। তো এটা হয় কি যে টিএটা আসলে ওই ওইরকম ভাবে যদি ডিপার্টমেন্টকে কোনো প্রফেসর না জানায় যে আমি কোর্স নিচ্ছি আমার টিএ লাগবে, তো এইটা যদি না জানায় তাহলে সাধারণত টিএটা আসে আপনি যে প্রফেসরের সঙ্গে যোগাযোগ করবেন সেই প্রফেসরের কাছ থেকে সরাসরি, কারণ দেখা যায় যে সেই একটা কোর্স নিবে, তার টিএ প্রয়োজন, তখন আপনাকে টিএটা দিয়ে দিল। আমার এইখানে হচ্ছে এরকম করে সেম, সাধারণত। আমাদের 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 এখানেও কাইন্ড অফ সেম। হুম, লাস্ট আর একটা বিষয়, মানে এখানে বলা উচিত কিনা জানি না, তারপর একটু জাস্ট হিন্ট দিয়ে রাখি, যে যেহেতু আমি একটু
সেটেল ডাউনে বিশ্বাসী। সো এইখানে হয় কি যে অন্যান্য কান্ট্রি যেমন ইউরোপের আপনি ওই যে সুইডেন ডেনমার্ক নানান দেশে যদি যান, সো এইখানে হয় কি ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে, শুরুতে গেল, মাস্টার্স শুরু করলো, একদম স্ট্রেট কাট বাইরে জব, রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় অড জব, অড জব করতে থাকে, ইনকাম করতে থাকে, আর ওই টাকা দিয়ে টিউশন ফি দেওয়া বা এইভাবে চলতে থাকে। এবং বের হওয়ার পরে আহ, ওই ফিল্ডে জব খুঁজতে হয়, দেন এক এক ইউনিভার্সিটি এক এক দেশের সিস্টেম অনুযায়ী সে ওই দেশের সিটিজেন বা এরকম কিছু হইতে পারে। তো এই হচ্ছে নিয়ম। কিন্তু ইউএসএ তে কিন্তু বাইরে কোনো অড জব করা যাবে না। ইউএস এর সিস্টেমই হচ্ছে যে স্কলারশিপ নিয়েই আসতে হবে। না হলে নয়তো কিন্তু সেলফ ফান্ড। নয়তো সেলফ ফান্ড, কিন্তু সেলফ ফান্ড হ্যাঁ, হইলে আবার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক কম। হ্যাঁ, এটা এটা বাংলাদেশিদের জন্য অনেক কঠিন। এটা অন্যান্য হ্যাঁ, দেশে যেমন দেখি যে ইন্ডিয়ান বিশেষ করে এ, এদের কিন্তু অনেক সুযোগ থাকে অনেক এতে, সুযোগ কিন্তু থাকে, রাইট। আমাদের বাংলাদেশিদের জন্য আসলে খুবই 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 কম। আর যেমন খুবই খুবই আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমি প্রথম তুই ওখান থেকে শুরু করিস, আমি প্রথম জিজ্ঞেস করি ফান্ডিং আছে কি নাই, যদি না থাকে তাহলে আমি তার মুখের উপরে বলে দিই, ভাই 99% মাথায় রাখেন যে আপনার ভিসা রিজেক্ট করবে। কেন করবে আমি জানি না, করবে। হ্যাঁ, রাইট। আর যদি ফান্ডিং থাকে, ভাই 99.99% ভিসা রিজেক্ট করবে, 0.01% আপনার কপাল হবে না। হ্যাঁ, ঠিক আছে। এখানে অনেক মিথ আছে, আসলে মিথ টিথ গুলো কিছুই না এইটা। আর দেন ফাইনালি যেটা বলি, যারা বাংলাদেশে সিজিপিএ ধরেন আপনার 2.6 7 8 9 যা আছে না কেন, রিসার্চ এরকম একটা জিনিস, আপনি যদি আপনার নামে কিছু পাবলিকেশন থাকে, আপনার সিজিপিএ কয় বছর পরে আর দুনিয়ার কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু আপনার নাম দিয়ে গুগলে সার্চ দিলে কিন্তু আপনার পাবলিকেশন গুলো চলে আসবে। এবং আপনি বাংলাদেশে আছেন ঠিক আছে, আপনি যদি পাবলিকেশন করতে থাকেন, বর্তমানে আমেরিকার ট্রেন্ড অনুযায়ী আমেরিকার কিন্তু আবার হচ্ছে এই যে EB1 EB2 এরকম নানান ক্যাটাগরি আছে। এইগুলো দিয়ে আপনি জানেন কিনা জানি না, আপনার যদি জাস্ট একটা ইউএস এর মাস্টার্স ডিগ্রি থাকে বা বিশ্বের যে কোনো অ্যাডভান্স মাস্টার্স ডিগ্রি থাকে এবং মোটামুটি 25 30টা সাইটেশন থাকে আপনার পেপারের, আপনি কিন্তু ইজিলি আমেরিকা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং 1.5 থেকে 2 বছরের মধ্যে আপনি আমেরিকা গ্রিন কার্ড পেয়ে যাবেন। সো এটা কিন্তু মানে কানাডা হচ্ছে ফার্স্ট ইমিগ্রেশনের জন্য, বাট ইউএসএ হচ্ছে টপ 5 এর মধ্যে একটা আর কি। ইজিলি আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন বা এগুলো। সো সেটেল ডাউনের চিন্তা করেন বা লং টার্ম ক্যারিয়ারের চিন্তা করেন, খুবই চমৎকার একটা বিষয় আর কি। আর আরেকটা ফাইনাল পয়েন্ট হচ্ছে যে বাইরে থেকে অনেক কথা শোনা যায় আমেরিকার অবস্থা খারাপ, আমেরিকা এই, আমেরিকায় ওই। আমেরিকা আসলে এরকম জাস্ট একটা পয়েন্ট না, ঠিক আছে? তো সবকিছু ঠিকঠাকই চলতেছে। ওই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেটা বাংলাদেশেও আছে, যে কোনো দেশেই থাকবে। তার মানে এই না যে জেনারেলাইজ করে বলা যায় না আমেরিকায় পড়াশোনা হবে না, বিষয়টা এরকম না। তো এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আমরা আসলে অনেকক্ষণ হ্যাঁ, কথা বলে ফেলছি। এই শেষ প্রশ্ন যেটা আসছে আমরা এটা নিয়ে মনে হয় শেষ করে দিতে পারি। আচ্ছা ভাই, এলওআর লেকচারার থেকে নিলে কি সমস্যা হয়? প্রফেসর থেকে এলওআর নিলে কি অ্যাডভান্টেজেস পাওয়া যায়? আর পিএইচডির জন্য সেন্ট্রালি অ্যাপ্লাই করলে ফান্ডিং পাওয়া যায় উইদাউট প্রফেসর ম্যানেজ যদি সিজিপিএ ভালো থাকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এলওআর মানে কিন্তু এরকম না যে আপনি বিশ্বের সব থেকে নামি প্রফেসরের কাছ থেকে এলওআর নিলেন মানে আপনার নিশ্চিত অ্যাডমিশন হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমেরিকানরা যেটা দেখে যে আপনি যার সাথে অথেন্টিক, আপনি কাজ করছেন লিটারেলি, তার কাছ থেকে নেবেন। তাই সে যদি লেকচারার হয় সমস্যা নেই, প্রফেসর হইলে সমস্যা নেই। বাট হ্যাঁ, একটু মানে প্রফেসর হলে অবশ্যই বেটার ইয়ে পাবেন, একটু ওয়েটেজ পাবেন, কিন্তু তার মানে এই না যে এটা আসলে ম্যান্ডেটরি। এ হচ্ছে প্রথম কথা। আর যদি জব করেন তাহলে বলবো জব থেকে একটা নেন এবং একাডেমিক্স থেকে একটা নেন, বিষয়টা এরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে পিএইচডির জন্য কি সেন্ট্রালি অ্যাপ্লাই করে ফান্ডিং পাওয়া যায় উইদাউট প্রফেসর ম্যানেজ? অবশ্যই। অসংখ্য ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করে পাওয়া যায়। সো বেসিকলি আপনার যদি প্রোফাইল অনেক ভালো থাকে, সিজিপিএ ভালো থাকে, তাহলে আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটি অনেক ভালো থাকবে। সো আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন। আর মিডিওকর প্রোফাইল হলে দেন আমি সাজেস্ট করবো যে প্রফেসর ইমেইল করাটা বেটার আর কি। হুম। সো হ্যাঁ, এই আর যেটা কি। আরিফ যেটা বললো যে অসংখ্য আসলে সব বিশ্ববিদ্যালয়েই দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি তাদের সাথে ফাইট করতে পারতেছেন কিনা হ্যাঁ, নির্ভর করে। কারণ শুধু তো সেন্ট্রাল ফান্ডিং আসলে আপনার সিজিপে দেখবে না, বাকি আরো কিছু দেখবে। ধরেন সেন্ট্রাল ফান্ডিং দিবে 10 জনকে, আপনার আহ ব্যাপারটা হচ্ছে যে ওই 100 জনের কি কি আছে সেটা তো আর আপনি জানেন না। রাইট। তো যে যে কারণে শুধুমাত্র সিজিপিএ ভালো থাকলে যে সেন্ট্রাল ফান্ডিং হবে এটা আসলে বলা কঠিন। কিন্তু
আপনি আবেদন করতে পারবেন সব বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ফান্ডিং এর জন্য, এবং ওদের কিছুটা স্লট থাকে যেটাতে ওরা চেষ্টা করে সেন্ট্রাল ফান্ডিং অ্যালোকেট করার জন্য, যাতে যা- মানে সবগুলোই যাতে প্রফেসর ম্যানেজ না হয়, যদি না ওরা স্পেসিফিক বলে দেয় আর কি, যে আপনার কোনো একটা প্রফেসর ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি সেন্ট্রাল ফান্ডিং এর জন্য, মানে ওই যে বলেন না যে বাংলাদেশ খেলায় জিতবে কখন, যদি একটু বৃষ্টি হয়, বাংলাদেশ যদি একটু ব্যাট ভালো করে, অপরপক্ষ যদি বল একটু খারাপ করে, রান একটু কম করে, তাহলে বাংলাদেশ জিতবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যে মনে করেন যে আপনার সিজিপিএ 3.7 আছে, আইএলটিএস স্কোর 8 আছে, জিআরই 315 আছে, আহ, দুইটা Q1 জার্নাল আছে, হ্যাঁ, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাই আপনি সেন্ট্রাল ফান্ডিং পাইতে পারেন। তো এটাই। এরকম আর কি, কারণ সেন্ট্রাল ফান্ডিং এ আমাদের আসলে কষ্টটা অনেক বেশি করা লাগে, মানে অনেক কিছু থাকতে হয় আশেপাশে, সেন্ট্রাল তাহলে ফান্ডিং এর সুযোগ। ভাই আমার যেটা মনে হয় সরি, সেন্ট্রাল ফান্ডিং এর সব থেকে বড় বিষয় হইতেছে যে পারফেক্ট ইউনিভার্সিটি চুজ করা। হ্যাঁ। এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আপনি ওই যে আমি অলরেডি ডিসকাস করছি যে আপনার আপনার জন্য যে শিওর শট ইউনিভার্সিটি গুলো খুঁজে বের করাটা খুব ইম্পর্টেন্ট সেন্ট্রাল হুম। ফান্ডিং এর ক্ষেত্রে। সো এই তো, এনিওয়ে, আসলে আচ্ছা। অনেক লম্বা হ্যাঁ, সেশন হয়ে আমরা গেছে। আসলে অনেকক্ষণ চলে গেছি। ভাই, ভার্সিটিতে সিজিপিএ 3 চাই, ওখানে 3-এর নিচে থাকলে আবেদন করা উচিত? আরে এই ভাই আমি এক্সপিরিয়েন্স আছি তো তো নিজে। এখানে। হ্যাঁ, তো না তো, নিজেরই এক্সপিরিয়েন্স আছে, তো আচ্ছা দাঁড়ান মানে আমি, সেই সেই জন্যই হচ্ছে তাকে নিয়ে আসা। আচ্ছা আমি এই সুযোগে একটা মিনিট আমি জাস্ট একটা লিস্ট একটুখানি দেখাই, তাহলে আসলে সবাই ভালো একটা ইয়ে পাবে। জাস্ট একটা মিনিট। আহ, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা অলরেডি। তো আচ্ছা, আমার স্ক্রিন তো বোধহয় দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মেইন শিট। এইখানে আমি এই যে বিলো থ্রি, এই যে অবস্থা দেখেন, যাদের থ্রি নিয়ে ঝামেলা আছে এরকম, সো এরকম অসংখ্য ইউনিভার্সিটি আছে যারা কোন ধরনের রিকোয়ারমেন্ট চাই সেগুলো এখানে আছে। তারপর এটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে কনফার্ম বিলো থ্রি। তারপরে এখানে আমি কিছু যেটা করছিলাম যে ইউনিভার্সিটি প্রফেসর, দেন রিসার্চ ইন্টারেস্ট, ইমেইলিং ডেট, ফলো আপ, এরকম। সেরকম একটা লিস্ট আমি হচ্ছে বানাইছিলাম। যারা চায় তারা ভিডিওটা এখানে পজ করে আসলে অনেক কিছুই এখান থেকে উদ্ধার করতে পারবে আশা করি। বিশাল লম্বা লিস্ট। দেন এটা হচ্ছে অ্যাপ্লাই, কোথায় কোন কোন ইউনিভার্সিটি একেবারে শিওর শট। এই আমি যে যেগুলো দেখাইতেছি এগুলো সবই মনে রাখবেন যে মোটামুটি বিলো থ্রির জন্য আহ, বেশ ভালো ইউনিভার্সিটি। যেমন এইখানে হচ্ছে MSCGPA, আর এই হচ্ছে ইউনিভার্সিটির নেম। তো এটাও মোটামুটি ভালো একটা বিষয়, যেখান থেকে বোঝা যাবে যে কোন ইউনিভার্সিটিতে আহ, কেমন সুযোগ আছে আর কি। তারপরে এটা হচ্ছে আমার মেইন শিট। তো এমনকি এখানে আহ, আমি হচ্ছে এইভাবে লিখে রাখছিলাম যে কোথায় কি হয়েছে, কারা কোন কোন, এই এই যে বিলো থ্রি গট ফুল ফান্ড অ্যাডমিশন, এগুলো হচ্ছে নেক্সট স্টপ থেকে আমি ধরেন খুঁজে বের করছিলাম যে এই এই ইউনিভার্সিটি গুলোতে শিওর শর্ট এটা আছে। এটা ইউএস এর ইউনিভার্সিটি, কিছু কানাডার ইউনিভার্সিটিও চুজ করছিলাম যে এরকম, কিছু ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, বাট এগুলোতে আসলে আর লাগে নাই। দেন স্প্রিং ডেডলাইন, এটা হচ্ছে ডেডলাইন নিয়ে কিছু কাজ করছিলাম যে কোন ইউনিভার্সিটি গুলার স্প্রিং এর ডেডলাইন কবে। তো এরকম একটা এক্সেল শিট বানাই নিয়েছিলাম আর কি এইসব কাজ টাজ করার জন্য। তো আশা করি এটাও অনেক কাজে লাগবে আর কি। এনিওয়ে, আমি না, এখন এটা স্টপ করে এটা দিই। আসলে যে কোনো একটা ডাটাবেস তৈরি করাটা, এটা অবশ্যই হেল্পফুল, বিশেষ করে এই এতে যে হুম, কাদেরকে ইমেল করছে, তারা কি রেসপন্স হুম, করছে, কবে ডেডলাইন, মানে যেরকম ভাবে তৈরি করছি। আমি যেটা করছিলাম হচ্ছে পাওয়ার পয়েন্টে তৈরি করছিলাম, হুম, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি করে বা প্রফেসরের নাম দিয়ে। আচ্ছা। আচ্ছা, এক্সেল শিটটা পেলে আমাদের জন্য হেল্পফুল হতো। এটা তোর কল, হুম, তুই হুম, হুম, হুম। কি অবস্থা। এটা আমার হচ্ছে সিভিল ট্রান্সপোর্টকে ফোকাস করে বানানো, সো আমি জানি না এটা আপনার কতটুকু হেল্পফুল হবে। হ্যাঁ, বাট আমি একেবারে সেই ইয়ে হলে, যেমন আমারটা আহ, হচ্ছে পিওরলি জিওটেক, তো যেমন আমি যদি আরিফকে দিই, আরিফের কোনো কাজে লাগবে না, আবার হ্যাঁ, আরিফ যদি লিটারালি আরিফেরটা আমাকে দেয়, আমার কোনো কাজে লাগবে না। কাজে লাগে না। হ্যাঁ, তো তো এটা আসলে। হুম। এবং আমি আমি আবার হচ্ছে কি ধরেন, এখন তো চারিদিকে বহুত রিসোর্স, তো আমি এই যে দুনিয়ার সবকিছু এক জায়গায় ইয়ে করার চেষ্টা করি আর কি। ধরেন মুভি টুভি দেখা থেকে শুরু করে এটা ওইটা সব সামনে যখন যা পাই আমি হচ্ছে
এক্সেলে বসায় রাখি। আর মোবাইলে একটা আচ্ছা, স্ক্রিন তো অফ করা, তো যাই হোক, মোবাইলে হচ্ছে এটার একটা শর্টকাট রেখে দিই, সাথে সাথে ওইটাতে ইনপুট দিই যখনই কোনো ইনফরমেশন পাই ওই রিলেটেড, হুম। যাতে হচ্ছে ইয়ে হয়ে থাকে। তো এনিওয়ে, এই আচ্ছা হলো বিষয়, আই আচ্ছা, থিঙ্ক। অনেকক্ষণ হয়ে গেল আসলে। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। তো হ্যাঁ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা শ্রোতা ছিলেন এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। আর এটা আসলে আমাদের এক একজনের পারসেপশন এক এক রকম, আমাদের এক একজনের পারসেপশন অনুযায়ী প্রশ্ন উত্তর সবকিছু আসলে আলাদা হয়। আরো একটা জিনিস আমি এই যে ভিসার ক্ষেত্রে যেটা দেখতাম, যে বিশেষ করে কয়েকটা গ্রুপে যেরকম দেখতাম, যে কারো যদি ভিসা রিজেক্ট হইতো, তারা যখন ভিসা ইন্টারভিউর ডিটেলস দেয়, যদি সেলফ ফান্ডেড থাকে তাহলে সাধারণত ওরা রিজেক্ট করে এই চিন্তা ভাবনা করে, খুব সম্ভবত যারা ভিসা অফিসার থাকে, যে এ আমেরিকায় যে হচ্ছে উল্টাপাল্টা কাজ করবে। উল্টাপাল্টা বলতে মানে ইলিগাল কাজ করবে, যেটা আমাদের ছাত্র হিসেবে করার অনুমতি নাই। অ্যাজ এ F1 স্টুডেন্ট আমরা বাইরে কাজ করতে পারি না, যদি না ওপিটি সিপিটি তে থাকে সেটা ভিন্ন কথা। তো এরকম কোনো কাজ করে হয়তো সে এটা, যেটা আমেরিকাতে হচ্ছে ইলিগাল, এরকম কাজ করবে, এরকম হয়তো একটা চিন্তা ভাবনা থেকে রিজেকশনটা করে, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি যেটা খেয়াল করতাম, যে যখন কেউ এক্সপ্লানেশন দিত যে তার রিজেকশনটা কি কারণে হয়েছে, তার আগে রিজেকশন শুনতো, তারপরে তার ভিসা ইন্টারভিউ থেকে খুঁজে বের করতো যে প্রবলেমটা কোথায়, সেটা বলতো যে এটা প্রবলেম। কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম না। আমি যেটা বলি যে আপনার সেলফ ফান্ডই হচ্ছে প্রবলেম। আপনি কি ইন্টারভিউ দিয়েছেন কোনো ব্যাপার না। যেমন অনেকে বলতো যে আহ, মানে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রশ্ন এরকম দেখছি, যে একটা স্কলারশিপে আছে, আবার আর একটা এতে চলে যাচ্ছে, এই জন্য রিজেক্ট করে দিছে। এইটা অনেকে হচ্ছে কারণ দেখাতো, যে আপনি একটা স্কলারশিপে আছেন আবার আরেকটাতে যাচ্ছেন, ওইখানেও যে থাকবেন সেটা তো কোনো গ্যারান্টি নাই, এই জন্য আপনার ভিসা দেয়নি। কিন্তু আমি যদি আমার ইন্টারভিউটা বলি, তখন তারা কি উত্তর দিবে? মানে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি যে এখানে ইরাসমাসে আসো, তুমি আমেরিকায় আমেরিকায় কি যাবা? তা আমি ভিসা অফিসারকে বলছিলাম যে তুমি যদি আমার আমেরিকার ভিসা দাও আমি যাব, তা না হলে আমি ইরাসমাস ছাড়বো না। কারণ আমি যদি ছেড়ে দিই, আমারে কি তুমি খাওয়াবা? খাওয়াবা না। তো এইটা এইটা বলারও আমি সাহস পাইছি কেন? কারণ আমার ফান্ডিং ছিল, আমার ফুল ফান্ড ছিল, যে কারণে আমি এটা বলার সাহস পাইছি। কিন্তু একটা সেলফ ফান্ড স্টুডেন্ট যদি ওই রকম কথা বলে, তাহলে তো তারে আগেই ভিসা রিজেক্ট করে দিবে। তো এইটা আসলে ফান্ডিংটাই আমার কাছে মনে হয় যে মেইন বিষয়। তো চেষ্টা করেন যে যদি ফান্ডিং ম্যানেজ করা যায়, তাহলে ভিসা রিলেটেড এই ঝামেলাটা আর থাকবে না। তো অনেকক্ষণ কথা বলে ফেলছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আরিফকে ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন। আরিফ খুব রিসেন্টলি বাবা হয়েছে। হুম। তো থ্যাংক ইউ ভাই। এই জন্য কনগ্রাচুলেশন আরিফকে এবং আরিফের ওয়াইফকে। এবং আশা করি তাদের সময় এখন একটু কষ্টের ভিতর দিয়ে, বা ওই যে আমি গতকালকে একটা ভাইয়ের সঙ্গে কথা বললাম, মানে ভাইয়েরও হচ্ছে এই গত সপ্তাহে বাবু হয়েছে। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি রাতে ঘুমান কখন? তো আমাকে ভাই উত্তর দিল যে ভাই আপনি যদি 1 সপ্তাহ আগে জিজ্ঞেস করতেন, তাহলে আপনাকে আমি একটা ডেফিনিট উত্তর দিতে পারতাম, যে ভাই আমি 11টায় ঘুমাই কি 12টায় ঘুমাই। তো এখন আমাদের ঘুমটা আসলে পুরোটাই নির্ভর করে যে পিচ্চি কখন ঘুমাই, হ্যাঁ, তার উপরে। তো আর এটা ভালো আসলে লাগলো। অনেক ব্যস্ততার ভিতর দিয়ে এই সময়টা পার হবে, বা হচ্ছে। এর ভিতরেও যে আমাদের এত সময় আহ, দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আর কথা বাড়াচ্ছি না। এই যে প্রশ্ন আরো একটা আসছে, যে আই এম ফোকাসিং অন সিভিল ট্রান্সপোর্টেশন, ক্যান ইউ প্লিজ সাজেস্ট সাম ডিমান্ডিং রিসার্চ টপিকস বেসড এমএল এন্ড মেবি দ্য ফাইল উইল হেল্প ফর মি। আচ্ছা, আমি তুই ফাইল কি শেয়ার করবো, উত্তর? সমস্যা হ্যাঁ। নেই, ফাইল শেয়ার তাহলে করবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি চাইলে ওনার সঙ্গে আরিফের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করার মাধ্যম হিসেবে আপনি হয়তো ফেসবুকে যোগাযোগ করতে পারেন নাকি, বা তুই কি হ্যাঁ, কোনো ইমেল অ্যাড্রেস বা কোনো কিছু দিবি নাকি? আচ্ছা, আমি এখানে আমার ইমেইল দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা, আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইমেল অ্যাড্রেসের সঙ্গে যোগাযোগ কিংবা করতে হচ্ছে পারেন। জাস্ট হুম। হচ্ছে গুগলে যে মানে এইসব যেটাতে তোর তোর যেটাতে জন্য একটা সুবিধা দিলেই হয়, হবে। হ্যাঁ। যেটাতে তোর জন্য সুবিধা হয় বা আপনাদের জন্য যেটাতে সুবিধা হয়, আহ সেইভাবে
যোগাযোগ করার চেষ্টা করবেন। আহ, যোগাযোগ করার সময় আমি যেটা সাধারণত সবাইকে সাজেশন দিই যে আপনারা যদি কারোর সঙ্গে যোগাযোগ করবেন তখন শুরুতেই আসলে মানে আমাদের ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বা আমরা যদি অন্য ধর্মের হই সেইভাবে সম্বোধন করে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটাই প্রথম মেসেজেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সুবিধাটা হয় কি যে আপনার সঙ্গে কি ব্যাপারে কথা বলবো বা কি ব্যাপারে কথা বলবে সেটা তারা বুঝতে পারে। তো আমার কাছে এইটা মনে হয়, এক একজনের অ্যাপ্রোচ হয়তো এক এক রকম হতে পারে। তো এরকম ভাবে করতে পারেন বা আপনার জন্য যেটা সুবিধা হয় সেভাবে আপনারা যোগাযোগ করে আপনারা আলোচনা করতে পারেন। তো আমি আর কিছু বাড়াতে চাচ্ছি না, আমাদের আসলে অনেক সময় শেষ হয়ে গেছে। আরিফ, যদি আমি কিছু। শুধু একটা, হ্যাঁ, আমি লাস্ট হ্যাঁ, একটা নোট দিয়ে শেষ। দেই। এটা হলো আহ, দুনিয়াটা চলতেছে হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। আমাদের যেটা হয় ওই যে অনেক মিমস দেখছেন অনেকে, যে ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ সবকিছু পড়ানো হয়, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কোথায় চাকরি করবেন এটা পড়ানো হয় না। বিষয়টা এরকম। সো এটা যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সো আপনার পাশে যে ভাইটা বিসিএস ধরেন এমপি3 বই পড়তেছে, ও জানে যে এমপি3 বইটা পড়লে একটা চাকরির পরীক্ষা দিব, 2 বছর ধরে প্রিপারেশন নিব, একটা জায়গায় চাকরি পাবো, খেয়ে পরে দিন চলে যাবে। কিন্তু হায়ার স্টাডির বিষয়টা হচ্ছে কি অন্ধকারে হাঁটা। এই কারণে এই লাইনে অনেকে আসতে চায় না। এক নম্বর হচ্ছে যে এটা কোনো ডেফিনিট গোল খুঁজে পাওয়া যায় না, যে কি করতেছি না করতেছি কোনো মেজারমেন্ট নাই। এক। 2 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ইনফরমেশনের অভাব, যে আসলে মনে হয় যে ওরে ভাই রে ভাই, এত কিছু বানাইতে হবে, প্রফেসর ইমেল করতে হবে, পুরা দুনিয়ার সাথে কম্পিটিশন, ইমেইল, ইন্টারভিউ, হ্যান ত্যান, অ্যাপ্লাই, বিষয়গুলো না ওই একটা বিসিএস এর সাথে কম্পেয়ার করলে মানে লিটারেলি নাথিং। বাংলাদেশের সিস্টেমের সাথে যদি কম্পেয়ার করি, এটা আসলে একেবারেই কিছুই না। জাস্ট হচ্ছে ইনফরমেশন জানা যে কোনটার পরে কোন স্টেপ করতে হবে, এবং সমস্ত ম্যাটেরিয়াল এখন সব অনলাইনে অ্যাভেলেবল। সো আমি জাস্ট এতটুকু বলবো যে নিজের সাথে নিজেকে প্রতারণা করেন না আর কি। যে লো সিজিপিএ আছে কিংবা যে সিজিপিএ হোক না কেন, যে আপনি একটা ভালো কিছু করতে চান লাইফে, ওকে ফাইন, কিন্তু ইফোর্টটা দেন। দিন শেষে যেন মনে না হয় যে না আমি আমার ইফোর্ট দেই নাই যার কারণে এই অবস্থা। শুধু স্বপ্ন দেখেন না। দ্যাটস ইট। সো ইফোর্ট দিলে ইনফরমেশন আছে, কোনো সমস্যা নেই। আপনি এই সিস্টেমে লেগে থাকলে আপনি 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে আপনি আমেরিকায় থাকবেন। এটা আমি মোটামুটি 99.99% শিওর দিয়ে বলতে পারি, যদি আপনি নিজের সাথে নিজে একটু সিনসিয়ার থাকেন। দ্যাটস ইট। সো এই তো ভাই, এটা আর এটা আমিও এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আরো একটা জিনিস আমি একটু বলি যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভিতরে একটা ব্যাপার আছে। আমি যদি কাউকে বলি যে আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে আমেরিকায় স্টুডেন্ট ভিসাতে নিয়ে চলে আসতে পারবো, আমাকে কিন্তু 50,000 টাকা দিয়ে দিবে। কিন্তু আমি যদি বলি যে ভাই এই 50,000 টাকা আমাকে না দিয়ে তুমি একটা জিআরই আর আইএলটিএস পরীক্ষা দাও, দিয়ে আসো, তার বেলায় আর দিবে না। হুম, মানে টাকা খরচ করতে রাজি আছে যে সহজেতে চলে যাব, কিন্তু সেই টাকা দিয়েই কেউ যদি জিআরই আইএলটিএস এর পরামর্শ দেয়, নাই ভাই আমি। সেটাই। আর যদি কারোর আহ, আরেকটা বিষয় বলি, যে কিছু কিছু মানুষের ভাই যাদের একটু লো সিজিপিএ হয়, তারা আসলে মেন্টালি অনেক ডাউন থাকে। ইটস নট অ্যাবাউট লো সিজিপিএ, এটা আসলে অনেকে থাকে যে লাইফের এমন একটা সিচুয়েশন, একটা সময় পার করতেছে, চারিদিকে সব সার্কামস্টেন্সেস চেপে ধরতেছে, কি করবে বুঝতে পারতেছে না, সোসাইটি চাপ দিচ্ছে, আশেপাশে ফ্রেন্ডের জব হয়ে যাইতেছে, বুঝতে পারতেছি না। তো গতকালকে এরকম একটা ফোন মানে পোলার